প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ ছাড়াও যে বস্তুটি চিরকালই বাঙালির মজ্জাগত, তা হলো অজানাকে জানার, অচেনাকে চেনার লোভ, যার খাতিরে তারা দুর্গম গিরিখাত থেকে শুরু করে অতল সাগরে রেখে চলেছে নিজের কীর্তির চিহ্ন, যার খাতিরে বারবার বাঙালি বেরিয়ে পড়ে বিভিন্ন দুঃসাহসী অ্যাডভেঞ্চারে। আর অ্যাডভেঞ্চার নিয়েই আজকের আমাদের গল্প, হেমেন্দ্র কুমার রায়ের কলমে বিমল কুমারের কাহিনী সূর্যনগরীর গুপ্তধন। সো জাস্ট চিল অ্যান্ড লিভ ইন দ্য মোমেন্ট উইথ ওয়ান অ্যান্ড অনলি গল্পতেই জব্দ, কারণ যেখানে শব্দ থামে সেখানেই গল্প নামে। বিখ্যাত ভূপর্যটক ফিলিপ সাহেবের সঙ্গে আমাদের প্রথম পরিচয় হয় নামকরা ব্যারিস্টার মিস্টার গুহের বাড়িতে একটি বিকালের চায়ের সভায়। কিন্তু মৌখিক পরিচয়ের আগেই ফিলিপ সাহেব খবরের কাগজে পড়েছিলেন বিমল ও আমার খ্যাতির কাহিনী। সুতরাং মৌখিক পরিচয়ের পালা সাঙ্গ হতেই ফিলিপ সাহেব উচ্ছ্বসিত স্বরে বলে উঠলেন, বিমলবাবু, কুমারবাবু, এই গোটা পৃথিবীটার উপরে আমি সারা জীবন ছুটোছুটি করে বেরিয়েছি বটে, কিন্তু আপনাদের সামনে আমি হচ্ছি চাঁদের কাছে জোনাকির মতন তুচ্ছ। না না মিস্টার ফিলিপ, নিজেকে আপনি এত ছোট মনে করছেন কেন? করব না বলেন কি? আমার দৌড়াদৌড়ি তো কেবল মানুষের চেনাশোনা পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু আপনারা বারবার দেখেছেন অজানা পৃথিবীর গুপ্ত রহস্য। এমনকি পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহে গিয়েও আপনারা হানাপিতে ছাড়েননি। আপনাদের অগম্য স্থান বোধহয় এই ত্রিভুবনে কোথাও নেই। না মিস্টার ফিলিপ, এখনো পাতাল রাজ্যটা দেখবার সৌভাগ্য আমাদের হয়নি। কিন্তু দেখবার ইচ্ছা আমাদের 16 আনাই আছে। বিনয়বাবুও আমাদের চায়ের আড্ডায় সেদিন হাজির ছিলেন। তিনি বললেন, তোমার এইসব উদ্ভট ইচ্ছা আমি ভয় করি বিমল। মাঝে মাঝে আমার সন্দেহ হয় কোন দিন তুমি হয়তো জমালয়েও বেড়াতে যাওয়ার বায়না ধরে বসবে। এই না না, সর্বনাশ! আমি অভিমন্যুর মতো বোকা নই বিনয়বাবু। যে দেশে ঢুকলে আর বেরুবার পথ খুঁজে পাওয়া যায় না, সে দেশে যাবার নাম কোনোদিনই আমি মুখে আনবো না। ইতিমধ্যে খাবার ও চা এলো। ফিলিপ সাহেব চা পান করতে করতে তার দেখা নানা দেশের গল্প বলতে লাগলেন। কখনো হিমালয়ের তুষার ঝুটিকার কথা, কখনো অনন্ত তুষারের দেশ সুমেরু ও কুমেরুর কথা, কখনো গভী সাহারার অগ্নিময় বালুকা সাগরের কথা, এবং কখনো বা আফ্রিকার অজ্ঞাত সূর্যকর হারা নিবিড় অরণ্যের কথা। নানা দেশের নানা জাতের অদ্ভুত মানুষ ও তাদের রীতিনীতি এবং বন্ধুত্ব ও শত্রুতার কথা, অদেখা সব জীবজন্তুর রোমাঞ্চকর কথা। তার মুখে সমস্ত শুনতে শুনতে আমাদের চির উৎসাহী মন আবারও যেন ঘর ছেড়ে পথে বেরিয়ে পড়বার জন্য ছটফট করতে লাগলো। ফিলিপ সাহেব সর্বশেষে বললেন, যখনই যে দেশ দেখার শখ হয়েছে তখনই সেই দেশেই আমি ছুটে গিয়েছি, কিন্তু ইচ্ছে সত্ত্বেও একটি দেশ আজও আমার দেখা হয়নি। কেন? ভয়ে। ভয়? কিসের ভয়? তা ঠিক জানি না, তবে সেই দেশ দেখতে গিয়েও ভয়ে পালিয়ে এসেছি বটে। কিসের ভয় তা জানেন না, তবু পালিয়ে এসেছেন কেন? হ্যাঁ, আপনারা এলডোরাডোর নাম কখনো শুনেছেন? হ্যাঁ, তা শুনেছি বটে। এলডোরাডো বলতে বোঝায় সোনার দেশ। 16 শতাব্দীতে স্পেনের পিজারো দক্ষিণ আমেরিকা থেকে ফিরে এসে সর্বপ্রথম এই এলডোরাডোর সন্ধান দেন। তারপরেও শত শত লোক এই সোনার দেশের খোঁজে অগ্নিদগ্ধ পতঙ্গের মতন ছুটে গিয়েছে বটে, কিন্তু কেবল কাদামাখাই সার। আজ পৃথিবীর সকলেই জানে এলডোরাডো হচ্ছে কল্পিত স্বপ্ন মাত্র। তার অস্তিত্ব দুনিয়ার কোথাও নেই। এলডোরাডোর কথা স্বপ্ন কাহিনী নয়। অবশ্য সে দেশটা যে সোনা দিয়ে তৈরি এমন অসম্ভব কথা আমি বলতে চাই না, কিন্তু দক্ষিণ আমেরিকার ইকুয়েডর রাজ্যে এমন একটা গুপ্ত দেশের অস্তিত্ব আছে যার বিপুল ভাণ্ডারে মিলবে অফুরন্ত সোনাদানা আর অমূল্য ধনরত্ন।
পিজারো হয়তো এলডোরাডো বলতে সেই দেশকেই বুঝিয়েছিলেন। দেখুন মিস্টার ফিলিপ, এলডোরাডো নিয়ে আমি কোনো তর্কই করব না। নামে কী বা আসে যায় বলুন, কিন্তু কোন দেশ থেকে আপনি ভয় পেয়ে পালিয়ে এসেছিলেন আমাকে সেই কথাই বলুন। তাহলে আগে আমাকে ইতিহাসের দু এক পাতা উল্টাতে হয়। গল্পের আসরে ইতিহাস কি আপনাদের পছন্দ হবে? এলডোরাডোর গাঁজার ধোঁয়ার চেয়ে ইতিহাস আমার ভালো লাগবে। ফিলিপ সাহেব আগে তার পাইপে তামাক ভরে অগ্নিসংযোগ করলেন, তারপর দুপা ছড়িয়ে চেয়ারে আর হয়ে পড়ে বলতে লাগলেন, আজ যারা সারা আমেরিকার কর্তা হয়ে বসেছে, আসলে তারা আমেরিকার আধুনিক পোষ্যপুত্র ছাড়া আর কিচ্ছু নয়। পণ্ডিতরা প্রমাণ করেছেন আমেরিকার প্রাচীন ও প্রথম সন্তানরা এসেছিলেন এশিয়া দেশ থেকে। কোন পথ দিয়ে তারা এসেছিলেন তারও সন্ধান পাওয়া গিয়েছে। উত্তর পশ্চিম আমেরিকা এবং উত্তর পূর্ব এশিয়ার মধ্যে আছে বেরিং প্রণালী। এখানে আমেরিকা ও এশিয়ার ভেতরের মধ্যে ব্যবধান হচ্ছে মাত্র 40 মাইল। প্রচণ্ড শীতের সময়ে প্রণালীর জল যখন জমে বরফ হয়ে যায়, তখন এশিয়ার মানুষরা অনায়াসে এই পদব্রজে আমেরিকায় গিয়ে হাজির হতে পারে। এশিয়ার সঙ্গে আমেরিকার এই যোগ সাধন হয় হাজার হাজার বছর আগে। আমরা আমেরিকার আদিম বাসিন্দা রেড ইন্ডিয়ান বা লাল মানুষদের অসভ্য বলে মনে করে থাকি, এ বিশ্বাস ভুল। লাল মানুষরা একসময় সভ্যতার উচ্চ শিখরে আরোহণ করেছিল এবং এখানেও এক এক যুগে হয়েছিল এক এক জাতীয় সভ্যতার উত্থান ও পতন। তাদের নাম হচ্ছে প্রাচীন মায়া যুগ, পরবর্তী মায়া যুগ, টলটেক যুগ, অ্যাজটেক যুগ ও ইনকা যুগ। এইসব বিভিন্ন যুগে লাল মানুষরা আমেরিকার দিকে দিকে সভ্যতার এবং স্থাপত্যের ও ভাস্কর্যের যে সকল বিরাট নিদর্শন রেখে গিয়েছে, প্রাচীন মিশর প্রভৃতি দেশ বহু প্রশংসিত কীর্তির চেয়ে তাদের মূল্য কম নয়। 16 শতাব্দীতেও স্পেনীয় দস্যুরা যখন আমেরিকা আক্রমণ করেছিল, তখন তারা অ্যাজটেক ও ইনকা সাম্রাজ্যের সভ্যতা ও ঐশ্বর্য দেখে বিস্ময়ে হতভম্ব হয়ে গিয়েছিল। 1519 খ্রিস্টাব্দে হার্নান্ডো কটেজ দস্তুর মতো বিশ্বাসঘাতকতা ও ছলনার দ্বারা অ্যাজটেক সম্রাট মন্টেকুজোমাকে পরাজিত করে গোটা মেক্সিকো কেড়ে নেয়। তারপর 1530 খ্রিস্টাব্দে আসে আর এক নিষ্ঠুর ও বিশ্বাসঘাতক দস্যু, তার নাম ফ্রান্সিসকো পিজারো। দক্ষিণ আমেরিকার বর্তমান কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু প্রভৃতি দেশ তখন ইনকা সাম্রাজ্যের অন্তর্গত ছিল এবং সাম্রাজ্যের বিস্তার ছিল চওড়ায় 500 মাইল ও লম্বায় 2700 মাইল। পিজারো মাত্র 168 জন সৈনিক নিয়ে পেরু আক্রমণ করতে এসে দেখে ইনকা সম্রাট আটাহুয়াপ্পা 40,000 সৈন্য নিয়ে তাদের জন্য অপেক্ষা করছেন। পিজারো বুঝল তার অকিঞ্চিৎকর ফৌজ তুচ্ছ নদীর মতো ইনকাদের সৈন্য সাগরে তলিয়ে যাবে। তখন সে এক নীচ কৌশল অবলম্বন করল। বন্ধুতার ভান করে সম্রাট আটাহুয়াপ্পার কাছ থেকে সাদর আমন্ত্রণ পাঠালেন। সম্রাটের দুর্ভাগ্য, সরল বিশ্বাসে তিনি পিজারোর আমন্ত্রণ গ্রহণ করলেন। ফলে তিনি হলেন দুরাত্মা পিজারোর হাতে বন্দী। সম্রাট ও প্রধান নেতা শত্রু হস্তগত। ইনকা সৈন্যরা হতাশ হয়ে পরাজয় স্বীকার করে পালিয়ে গেল। এবার আসল কাহিনী আরম্ভ। ইনকাদের রাজধানীর নাম ছিল কুচকো, অর্থাৎ সূর্যনগরী, দ্য সিটি অব দি সান। পিজারো যখন বন্দী সম্রাটকে নিয়ে সূর্যনগরী দখল করে বসল, তখন দেশের চারিদিকে হাহাকার উঠল। সাম্রাজ্যের নানা দিক থেকে দলে দলে লাল মানুষ তাল তাল সোনার বস্তা নিয়ে ছুটে আসতে লাগলো। ইনকাদের দেশ ছিল সোনার খনির জন্য বিখ্যাত। লাল মানুষরা বুঝেছিল সেই সোনার লোভেতেই এসেছে স্পেনীয় দস্যুর দল। তাই তারা চেয়েছিল রাশি রাশি সোনার বিনিময়ে ইনকা সম্রাটকে উদ্ধার করতে। সোনার স্তূপ নিয়ে লাল মানুষেরা শত্রু শিবিরের আসতে আসতে হঠাৎ একটা খবর পেল, পাপিষ্ট পিজারো তাদের সম্রাটকে হত্যা করেছে। যারা সোনার তাল নিয়ে আসছিল তারা তৎক্ষণাৎ কোথায় অদৃশ্য হয়ে গেল। স্পেনীয়রা আর তার কোনো সন্ধানই পেল না। কিন্তু স্থানীয় লাল মানুষরা আজও আসল খবর জানে। অ্যান্ডিস পর্বতমালার হচ্ছে দক্ষিণ আমেরিকার হিমালয়। উত্তরে দক্ষিণে তার বিস্তার হচ্ছে 4,500 মাইল। তার উচ্চতম শিখরের উচ্চতা 22,900 ফুট। ইকুয়েডর এই পর্বতমালার অন্তর্গত একটি পাহাড় আছে, তার নাম হচ্ছে লাঙ্গান্টি। তারই মধ্যে কোনো স্থানে আছে ইনকাদের বিপুল গুপ্তধনের বিরাট ভাণ্ডার। শোনা যায় পৃথিবীর আর কোথাও এক জায়গায় এত সোনার তাল নেই।
কিন্তু সেখানে যাবার গুপ্ত পথ জানে কেবল এক জাতের লাল মানুষ। আজ পর্যন্ত তারা শ্বেতাঙ্গদের বশ মানেনি এবং পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শেও আসেনি। বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা নিজেদের পর্বত রাজ্যের মধ্যে বাস করে। তারা কিছুতেই শ্বেতাঙ্গদের সঙ্গে বন্ধুত্ব করতে রাজি নয়। কোনো শ্বেতাঙ্গ তাদের পর্বত রাজ্যের মধ্যে ঢুকলে তার প্রাণ নিয়ে ফিরে আসতে পারার কোনো সুযোগ নেই। এই পর্বত রাজ্যকে ইনকা সাম্রাজ্যের পূর্ব রাজধানীর নামানুসারে সূর্যনগরী বলে ডাকা হয়। গত 400 বছরের ভেতরে বহু স্বর্ণলোভী শ্বেতাঙ্গ সূর্যনগরীর সন্ধানে যাত্রা করেছে, কিন্তু পরে তাদের আর খোঁজই পাওয়া যায়নি। অ্যান্ডিস পর্বতমালার এক স্থানে আরুয়াকো ইন্ডিয়ান নামে এক জাতের লাল মানুষ বাস করে। বছরের অন্যান্য সময় তারা আধুনিক সভ্য জগতের চোখের বাইরেই থাকে, কিন্তু একটা নির্দিষ্ট তারিখে কিছুকালের জন্য দল বেঁধে অরণ্য ও পর্বতের মধ্যে কোথাও নিরুদ্দেশ হয়ে যায়, তা কেউ জানে না। তারাও কাউকে সে কথা বলে না। অনেক খোঁজখবর নিয়ে আমি শেষটা 2-4টে তথ্য সংগ্রহ করতে পেরেছি। আরুয়াকো লাল মানুষরা নাকি প্রতি বছর নির্দিষ্ট সময়ে ওই গুপ্ত সূর্যনগরীতে গমন করে। তারা সেখানকার দেবালয়ে ইনকা সাম্রাজ্যের পূর্ব গৌরব ফিরিয়ে আনবার জন্য প্রার্থনা করতে যায়। আমি একদিন স্থির করলাম গোপনে আরুয়াকোদের অনুসরণ করে সূর্যনগরীর রহস্য ভেদ করব। পাছে তাদের সন্দেহ হয়, সেই ভয়ে আমি আগে আমার অনুগত 4 জন লাল মানুষকে গুপ্তচর রূপে আরুয়াকোর পথে পাঠিয়ে দিলাম। কিন্তু সেই যে তারা গেল, আর তাদের দেখা পেলাম না। তারপর যথাসময়ে আরুয়াকোরা আবার সস্থানে ফিরে এলো, তবু গুপ্তচররা এলো না। আমার বিশ্বাস তাদের কেউ বেঁচে নেই। এই ঘটনার পর আমি সূর্যনগরীর রহস্য নিয়ে আর কোনোদিনই মাথা ঘামাইনি। বলুন, আমি কি অকারণেই ভয় পেয়েছি? নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়। মিস্টার ফিলিপ, আপনার অবস্থায় পড়লে আমিও ওখান থেকে পালিয়ে আসতাম। আমি কিন্তু পালিয়ে আসতাম না। বিনয়বাবু ভুরু কুঁচকে বললেন, তার মানে? আমি হলে সূর্যনগরী না দেখে ফিরে আসতাম না। তাহলে একটা নতুনত্ব হতো বটে। দক্ষিণ আমেরিকায় বাঙালির অ্যাডভেঞ্চার, এ এক কল্পনাতীত ব্যাপার। না মিস্টার ফিলিপ, মোটেই কল্পনাতীত নয়। ইকুয়েডরের পাশেই হচ্ছে ব্রাজিল রাজ্য। গেল শতাব্দীতেই এক অসহায় গরিব বাঙালির ছেলে অ্যাডভেঞ্চারের লোভে এই ব্রাজিলে গিয়েই কর্দেল সুরেশ বিশ্বাস নামে রীতিমতো অমর হয়ে আছেন। ঠিক ঠিক, আমারই ভুল হয়েছে। কিন্তু বিমলবাবু, আপনি যা বললেন সেটা কি আপনার মনের কথা? আমি যদি সূর্যনগরীর সন্ধানে যাত্রা করি, তাহলে আপনি কি আমার সঙ্গী হতে রাজি আছেন? নিশ্চয়ই রাজি আছি। বিমল সূর্যনগরী যেতে রাজি আছে শুনে ফিলিপ সাহেব বিস্ফারিত চোখে খানিকক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর বাঁ হাতে মুখ থেকে পাইপটা খুলে নিয়ে উঠে দাঁড়িয়ে ডান হাত বাড়িয়ে দিয়ে আনন্দিত স্বরে বললেন, আমার হাতে হাত দিন বিমলবাবু। আপনার মতো সাহসী আর বুদ্ধিমান সঙ্গী পেলে আমি আবার নির্ভয়ে ইকুয়েডর যাত্রা করতে পারবো। কি মিস্টার ফিলিপ, আপনাদের দল থেকে আমি বাদ পড়ে যাব না তো? বিলক্ষণ। আপনাদের খবর যে রাখে সেই তো জানে যে আপনারা দুজন অভেদাত্তা। কি সর্বনাশ! বিমল, বিমল, তুমি কি বলছো? আবার গুপ্তধন, আবার নিরুদ্দেশ যাত্রা? হ্যাঁ বিনয়বাবু, চুম্বক যেমন লোহাকে টানে, আমাদের সঙ্গেও বোধহয় গুপ্তধনের সেরকম কোনো যোগ আছে। ছি ছি, এত লোভ ভালো নয়। কেবল টাকার স্বপ্ন দেখবার জন্য পৃথিবীতে মানুষের সৃষ্টি নয়। আপনার মুখে এ কথা শুনে দুঃখিত হলাম বিনয়বাবু। এতদিনেও আপনি আমাদের চিনতে পারলেন না। গুপ্তধনের দোহাই দিয়ে আমরা ঘর ছেড়ে বেরিয়ে পড়তে চাইছি বটে, কিন্তু টাকার দুঃস্বপ্ন একবারও দেখিনি। আপনি কি জানেন না, আমাদের রক্তে মেশানো আছে দুর্গম পথের নেশা, অজানা বিপদের টান আর অদেখা নূতনের আনন্দ। নরম ফুল বিছানায় শুয়ে তন্দ্রায় এলিয়ে আমরা দুর্লভ মানব জীবনের মূল্যবান দিনগুলোকে ব্যর্থ করে দিতে চাই না। আমরা গতিশীল করে তুলতে চাই এর প্রতিটা মুহূর্তকে।
আমরা দেখতে চাই যা দেখিনি, আমরা শুনতে চাই যা শুনিনি, আমরা লাভ করতে চাই সেই নূতনকে যা আজও পাইনি। নিত্য নতুন পথ, নিত্য নতুন দৃশ্য, নিত্য নতুন গতির ছন্দ। বিশ্বকে ভালো করে ভোগ করতে চাই বিনয়বাবু। টাকার লোভে আমরা কোনোদিনই পাগল হইনি। বিনয়বাবু, আপনার মনের কথা আমি বুঝতে পেরেছি। ভারতবর্ষ আজ যে জীবনযাত্রা পথে এতটা পিছিয়ে পড়েছে, এর কারণে এখানকার লোকেরা আজ অবলম্বন করতে চায় জড়ের ধর্ম। অথচ আমাদের দেশ ইউরোপের দিকে তাকিয়ে দেখুন, যেখান থেকে দলে দলে লোক বেরিয়ে পড়েছে পৃথিবীর চারিদিকে, জলে স্থলে শূন্যে। কেউ আকাশে উঠে বায়ুমণ্ডলের বাইরেও যেতে চায়, কেউ অতল সমুদ্র গর্ভে নেমে পাতালের ইতিহাস জানতে চায়, আবার কেউ যেতে চায় তৃষ্ণার্ত সাহারার অশেষ মরু জগতে, জ্বলন্ত ভিসুভিয়াসের মৃত্যু ভীষণ উদরে, বিপদসংকুল সুমেরু কুমেরুর তুষার ঝটিকার মধ্যে। শান্তিময় গৃহের আনন্দ, আত্মীয় বন্ধুর আদর যত্ন ছেড়ে কেন তারা জীবনকে এমনভাবে বিপন্ন করে নিশ্চিত মৃত্যুকেও আলিঙ্গন করতে চায় হাসি মুখে? এইসব মৃত্যুঞ্জয়ী মানুষ কি তুচ্ছ টাকার লোভে ঘরের মায়া ত্যাগ করে? হ্যাঁ মিস্টার ফিলিপ, এই পথের নেশায় একদিন ভারতকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ করে তুলেছিল। আমাদের ইউরোপ যখন ভূমধ্যসাগরের তীরে নিস্মৃত হয়ে আছে, ভারতের ছেলে তখন রচনা করেছিল সপ্তসাগরের ইতিহাস। যারা প্রত্নতত্ত্ব নিয়ে নাড়াচাড়া করেন তাদের অনেকেই বলেন আমেরিকার বুকেও পড়েছিল ভারতের পদচিহ্ন। এই কথা বিশ্বাস করি কুমারবাবু। কম্বোডিয়ায় আর জাভায় আজও প্রাচীন ভারতের যেসব হাতের কাজ বর্তমান আছে, তাদের বিপুলতার সামনে বহু বিজ্ঞাপিত মিশরের কীর্তিও ছোট হয়ে যায়। কিন্তু যারা কম্বোডিয়ায় ওঙ্কারধামের আর জাভার বড় বুদ্ধের মন্দির গড়েছিলেন, তাদের বংশধররা আজ পূর্বপুরুষদের চিনতে পারে না। এইটাই হচ্ছে আধুনিক ভারতের সবচেয়ে বড় দুর্ভাগ্য। মিস্টার ফিলিপ, আপনার মুখের একটা ছোট্ট কথাকে মস্ত বড় করে তুলে আপনারা যে প্রসঙ্গের অবতারণা করলেন, আমিও তাতে যোগ দিতে রাজি আছি। কিন্তু ব্যাপারটাকে এত বড় করে দেখবার দরকার আছে কি? হচ্ছিল ইনকাদের সূর্যনগরীর গুপ্তধনের কথা। আমার মত হচ্ছে আরুয়াক ও লাল মানুষরা তাদের পূর্বপুরুষদের গুপ্তধন কোথায় লুকিয়ে রেখেছে তা নিয়ে আমাদের ব্যস্ত হবার দরকার নেই। ওদের গুপ্তধনের জন্য আমি একটুও ব্যস্ত নই। গুপ্তধনের লোভে আমি পৃথিবী পর্যটনের ব্রত গ্রহণ করি। তবে আপনি সূর্যনগরী যেতে চান কেন? সূর্যনগরীর রহস্য জানার জন্য। ভেবে দেখুন বিনয়বাবু, নবীন আমেরিকার আধুনিক সভ্যতার মধ্যে আমরা যে লাল মানুষদের পাই, তাদের আসল মুখ থাকে মুখোশের তলায় ঢাকা। আজও তারা মনে মনে শ্বেতাঙ্গদের বহিঃশত্রু বলে ঘৃণা করে। আমার কাছে নিজেদের কোনো গুপ্ত তথ্যই প্রকাশ করে না। স্পেনীয় ডাকাতরা আমেরিকায় গিয়েছিল অর্থ লোভে, তাই তারা অ্যাজটেক আর ইনকা সভ্যতাকে ধ্বংস করেছিল। এমনকি পরধর্ম বিদেশী স্পেনীয় পুরোহিতরা লাল মানুষদের পুরাতন পুঁথিপত্র পর্যন্ত পুড়িয়ে ফেলতে ছাড়েনি। নিদারুণ হিংসা আর মূর্খতার ফলে একটা প্রাচীন সভ্য জাতির অধিকাংশ ইতিহাস লুপ্ত হয়ে গিয়েছে। যা লুপ্ত হয়েছে বটে, কিন্তু কেবল শ্বেতাঙ্গদের কাছ থেকে। আমাদের নিজেদের কাছে প্রাচীন ইনকা সভ্যতা এখনো অবিকৃত রূপে বিরাজ করছে। অ্যান্ডিস পর্বতমালার কোন অজানা অন্তরালে আছে যে এই অদ্ভুত সূর্যনগরী। এখানে কেবল ইনকাদের গুপ্তধনই পুঞ্জীভূত করা নেই, তাদের প্রাচীন সভ্যতার সমস্ত রীতিনীতি আর বিচিত্র আদর্শ নিশ্চয়ই এখনো আগেকার মতোই জাগিয়ে রাখা হয়েছে। আমরা যাব সেই সব তথ্যই পুনরুদ্ধার করতে। বেশ, তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি বুঝতে পারছি সূর্যনগরীতে যাত্রা করলে আপনাদের পদে পদে বিপদগ্রস্ত হতে হবে। ও বিষয়ে কোনো সন্দেহ নেই। সূর্যনগরীর পথে যে পদার্পণ করেছে সে আর ফেরেনি। ভাগ্য যে আমাদের প্রতি বেশি প্রসন্ন হবে এমন ভরসাও দিতে পারি না। খুব সম্ভব আমরাও ফিরব না। তাহলে সূর্যনগরীর গুপ্ত কথা জেনে আমাদের লাভ কি? লাভ? লাভ আবার কি? ক্যাপ্টেন স্কট প্রাণ দিয়েছিলেন মেরু প্রান্তের তুষার স্তূপের মধ্যে, তাতে তার কোনোই লাভ হয়নি। হিমালয়ের উচ্চতম শিখরে উঠতে গিয়েও অনেক আত্মদান করেছে। মরবার সময়ে তারাও বোধহয় লাভ ক্ষতির কোনো কথাই ভেবে দেখেনি। কিন্তু সেই সব বীর প্রমাণিত করে গেছেন, ইচ্ছা করলেই মানুষ মৃত্যুকে জয় করতে পারে। মিস্টার ফিলিপ,
দক্ষিণ আমেরিকার দিকে কবে আপনি যাত্রা করতে পারবেন? আমি আমি হচ্ছি পরিব্রাজক। ভ্রমণ করাই আমার একটা ধর্ম। যখনই যাত্রার ঘন্টা বাজবে তখনই আমি প্রস্তুত। দেখুন, ভ্রমণ করা আমার ধর্ম নয় বটে, কিন্তু সুদূর অজানার আহ্বান সর্বদাই আমার কানে বাজে। তবে এখানে একটা কথা আছে, আপনার এই সূর্যনগরীতে যাবার জন্য কিছু আয়োজন তো করতে হবে। আয়োজন? কি আয়োজন? সেটা আপনি বলতে পারবেন, কারণ আমরা কোনোদিন ইকুয়েডরে যাইনি। সেখানে কীরকম বিপদের সম্ভাবনা তাও আমরা জানি না। বিপদ? ওদেশে আমাদের জন্য যে অনেক রকম বিপদ আপদ অপেক্ষা করে আছে সে কথা আমি আগেই বলেছি। দুর্গম গহন অরণ্য, তার মধ্যে আছে হিংস্র জন্তু, নির্জন মরুর চেয়েও শুষ্ক বিশাল পর্বতরাজ্য, তারই আনাচে কানাচে লুকিয়ে থাকবে শত শত লাল মানুষের সতর্ক চোখ। সেসব নিষ্ঠুর চোখ যখনই আমাদের আবিষ্কার করবে তখনই ছুটে আসবে উত্তপ্ত বুলেটের ঝটিকা। এসব বিপদ আমরা যেখানে বসেই কল্পনা করতে পারি। এরপরেও আছে অজ্ঞাত সব বিপদ, তাদের কথা আমি জানি না, সুতরাং বলতেও পারবো না। তবে আর ওসব কথা ভেবে লাভ নেই। অজানাকে জানবো আমরা গায়ের জোরেই। কেবল এইটুকুই আজ স্থির হয়ে রইল যে আজ থেকে ঠিক 15 দিনের মধ্যেই আমরা ভারতবর্ষের আশ্রয় ত্যাগ করব। আমার বুকের ভেতরে প্রাণ নেচে উঠল দুর্দান্ত আনন্দে। নীল সাগরের সুদূর পারে আছে দক্ষিণ আমেরিকার বিরাট হিমালয়, এবং তারই কোলে লুকিয়ে আছে সূর্যনগরীর সুপ্ত রহস্য। সেখানে বনে বনে রাজত্ব করে জ্যাগুয়ার, বাঘ, অজগর আর র্যাটাল স্নেক। ঘোড়া ছুটিয়ে পাহারা দেয় মাথায় পালক পরা বন্য লাল মানুষের দল। পুজো করে তারা সব অদ্ভুত দেবতাকে, নরবলি দেয়, হয়তো এখনো মানুষের মাংস খায়। বিপদের সেই বেড়াজালের মধ্যে আছে না জানি কত বৈচিত্র্যকর রোমাঞ্চ, কত ঘটনার পর ঘটনার মহোৎসব। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে ফিলিপ সাহেব সেদিনের মতো বিদায় গ্রহণ করলেন। বিনয়বাবু, আপনিও আমাদের সঙ্গে যাচ্ছেন তো? বিনয়বাবু মাথা নেড়ে বললেন, আগে না বোধ হয়। ঠিক সেই সময় বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো বিনয়বাবুর মেয়ে মৃণু। আজ এখানে তারও চায়ের নিমন্ত্রণ। এতক্ষণ সে ছিল অন্দরমহলে বাড়ির মেয়েদের কাছে। মৃণু ছুটে এসে বিনয়বাবুর গলা জড়িয়ে ধরে বলল, সূর্যনগরীতে তুমি কেন যাবে না বাবা? ও, তুই বুঝি আড়াল থেকে সব শুনছিলি? হ্যাঁ, কিন্তু তুমি কেন যাবে না বাবা? তোকে এখানে একলা ফেলে রেখে গেলে আমার মন যে কেমন করবে মা। কেন তোমার মন কেমন করবে বাবা? আমাকেও সঙ্গে নিয়ে চলো না। তোকে সঙ্গে নিয়ে যাব সূর্যনগরীতে? বলিস কি রে? কেন বাবা, আমি কি আর ছোট্টটি আছি নাকি? এই মাসেই যে আমি 19 পার হলাম। আর আমার যে সাহসের অভাব নেই তাও তুমি জানো। হিমালয়ের সেই রাক্ষসরা যখন আমাকে ধরে নিয়ে গিয়েছিল তখন। থাক থাক, ওসব কথা আর বলতে হবে না, এখন বাড়ি চল। মৃণু ধীরে ধীরে বিমলের কাছে গিয়ে বলল, বিমলদা, আমি তোমাদের সঙ্গে যাব। মানে না মৃণু, তা হয় না। কেন? তুমি তো আমাদের মতো পুরুষ মানুষ নও। আমি যে পুরুষ মানুষ নই সেটা আর তোমাকে মনে করিয়ে দিতে হবে না মশাই। কিন্তু মেয়ে হলেই যে আলমারি সাজানো পুতুল হতে হবে এ কথা আমি মানব না। অজ্ঞাতবাসে যাবার সময়ে পাণ্ডবরাও কি দ্রৌপদীকে সঙ্গে করে নিয়ে যাননি? চাঁদ বিবি, রানী লক্ষ্মীবাই কি সাজানো পুতুল ছিলেন? আজও কি রাশিয়ার আর চীন দেশে পুরুষের পাশে দাঁড়িয়ে মেয়েরাও যুদ্ধ করছে না? মেয়ে হলেই ভীরু হতে হবে? তুমি তো জানো বিমলদা, আমিও বন্দুক, লাঠি, ছোড়া ধরতে পারি। সর্বনাশ সর্বনাশ! বিমল, কুমার, দেখো দেখো, তোমাদের সঙ্গে থেকে থেকে মৃণুরও স্বভাব কিরকম ভয়ঙ্কর হয়ে উঠেছে। পাগলের মতো মুখে যা আসছে তাই বলছে।
একখানা খবরের কাগজ খুলে ধরে আড়ালে মুখ লুকিয়ে আমি খুব হাসতে লাগলাম। বিমল কোনো যুক্তি খুঁজে না পেয়ে বলল, এই দেখো মৃণু, তোমার জন্য আমরাও বকুনি খেয়ে মরছি। ওসব বাজে কথাই আমি ভুলছি না। আমায় না নিয়ে গেলে আমি কেঁদে কেটে রসাতল করব। হ্যাঁ, এটা মেয়ের মতো কথা হলো বটে। মৃণু, তুমি কি কেঁদে জিততে চাও? হ্যাঁ তাই, আমায় নিয়ে না গেলে আজ কাঁদবো, কাল কাঁদবো, রোজ কাঁদবো, আমি কেঁদেই জিতবো। বিনয়বাবু, মিনুর অশ্রুসাগরে যদি তলিয়ে যেতে না চান তাহলে ওর কথায় সায় দিয়ে আত্মরক্ষা করুন। বিনয়বাবু খানিকক্ষণ হতবম্বের মতো বসে রইলেন, তারপর মাথা চুলকোতে চুলকোতে বললেন, কালে কালে হলো কি? পৃথিবী ওল্টাতে আর বুঝি দেরি নেই। বাঘার রাগ হয়েছে। সরমেয় শ্রেষ্ঠ বাঘার সঙ্গে আমাদের শ্রোতাকুলের অনেকেরই বোধহয় চেনাশোনা আছে, তবে যারা এখনো বাঘার নাম শোনেননি তাদের জানিয়ে রাখা দরকার, সে হচ্ছে মস্ত বড় একটি দেশি কুকুর। দেশি হলেও বুদ্ধি, শক্তি, সাহস ও বিক্রমে বাঘা হচ্ছে অসাধারণ। তার গুণে আমি ও বিমল কতবার কত বিপদ থেকে যে উদ্ধার লাভ করেছি। বিমলের সঙ্গে বৈঠকখানায় ঢুকে দেখি রামহরি জল পান করছে, আর বাঘা তার মুখের পানে চেয়ে ধমক দিচ্ছে ঘেউ ঘেউ রবে। কি গো রামহরি, বাঘা এত চটেছে কেন? আসলে ওকে আমার রসগোল্লার ভাগটা দিতে ভুলে গেছিলাম। রাগ করিস না রে বাঘা, আয় আয়, তোকে দুখানা বিস্কুট দিচ্ছি। তাকে দুখানা বিস্কুট বার করে দিলাম। বাঘা ঘন ঘন ল্যাজ নেড়ে কৃতজ্ঞতা জানালো। হ্যাঁ রামহরি, আরও 2-4 দিন ভালো করে রসগোল্লা খেয়ে নাও, কারণ শিগগিরই আমরা যে দেশে যাচ্ছি সেখানে ময়রারা রসগোল্লা বানায় না। তার মানে তোমরা আবার কোথাও যাচ্ছ নাকি? হুম, লাল মানুষদের মুল্লুকে। ও বাবা, সে আবার কোথায়? আমেরিকার নাম শুনেছ তো? হ্যাঁ, সেইখানে। মাফ করো খোকা বাবু, বুড়ো হয়েছি বটে, কিন্তু আমার ভীমরতি হয়নি। গঙ্গাতীর ছেড়ে সেলেচ্ছ মুল্লুকে? ও বাবা, আমি যাব না। তোমাকে তো যেতে হবেই। কখনো না। তোমরা কি আমার কলুর বলদ পেয়েছো? নাকে দড়ি দিয়ে যেখানে খুশি টেনে নিয়ে যাবে। আচ্ছা মাথা পাগলাদের পাল্লায় পড়েছি, হাতটা জ্বালিয়ে মারলো। বিমল, এ যাত্রায় রামহরিকে রেহাই দাও। বুড়ো হলে লোকে কাপুরুষ হয়। রামহরি রেগে যেন 3টে হয়ে গেল, বলল, কে? রামহরিদাস কাপুরুষ? জানো, এক হাতে এক গাদা পাকা বাঁশের লাঠি পেয়ে না আমি এখনো জমে তোয়াক্কা রাখি না। ঠিক এমনই সময় ঝড়ের মতো ঘরে এসে ঢুকলো মৃণু। ছুটে গিয়ে রামহরির 2 হাত চেপে ধরে নাচতে নাচতে উচ্ছ্বসিত স্বরে বলল, তোমাকে একবার নাচতেই হবে, আজ আমার ভারী আনন্দের দিন। এত আনন্দ কিসের গা? তোমার বিয়ের দিন কি ঠিক হয়ে গেছে নাকি? রামহরির হাত ছেড়ে দিয়ে মৃণু বলল, ধ্যাৎ, বিয়ে? এত তাড়াতাড়ি বিয়ে করে পরাধীন হবার মেয়ে আমি নই। কি ব্যাপার কি মৃণু? বিনয়বাবু তোমার কথায় রাজি হয়েছেন বুঝি? হ্যাঁ কুমারদা, রাজি না হয়ে উপায় কি? আমার কান্নার অভিনয়টা নিশ্চয়ই খুব ভালো হয়েছিল। ওই যে বাবা আসছেন, ওনার মুখেই সব শোনো। মৃণু, তুমি অন্যায় রকম বাচাল হয়ে উঠেছ। মোটর থামাতে না থামাতে এই গাড়ি থেকে লাফিয়ে পড়ে ঘোড় দৌড়ের ঘোড়ার মতো ছুটে এলে। এর অর্থ কি? এর অর্থ কি জানো বাবা? তুমি যে আমার কথায় রাজি হয়েছ, বিমলদা আর কুমারদাকে এই সুখবরটা দেবার জন্য আমার আর তর্স হয়েছিল না। তর্স হয়েছিল না? সুখবর? বাঙালির মেয়ে যাচ্ছে না আমেরিকায় ঢেঙ্গিপনা করতে, এটা আবার সুখবর নাকি? মৃণু তার বাবার বুকে মাথা রেখে বলল, তুমি রাগ করো না বাবা, তুমি যে আমার লক্ষ্মী বাবা। রামহরি এতক্ষণ মহা বিস্ময়ে 2 চোখ বিস্ফারিত করে অবাক হয়ে সব শুনছিল। এতক্ষণ পরে সে বলল, ও গো বিনয়বাবু মশাই, এসব কি শুনছি? আমাদের খোকাবাবু আর কুমারবাবু ওই ছিচটি ছাড়া
লাল মানুষের দেশে যাবার বায়না ধরেছে। মিনু দিদিও কি এই তুই ডান পিঠে বোম্বেটের সঙ্গে যাবে নাকি? বিনয়বাবু হতাশভাবে একখানা চেয়ারের উপর বসে পড়ে শান্ত স্বরে বললেন, আমাকে আর কিছু জিজ্ঞাসা করো না রামহরি, আমি কিচ্ছু জানি না। তুমি যদি অমন করে কথা কও বাবা, তাহলে আমি কিন্তু আবার কানতে বসবো। রক্ষে করো বাছা, আমি আর কোনো কথাই কইব না। ও খোকা বাবু, এসব কি শুনছি? হ্যাঁ রামহরি, তা মৃণুও যাবে আমাদের সঙ্গেই। তাহলে তোমারও এ মত? মোটেই নয়, মৃণু আমাদের সঙ্গে না গেলেই ভালো হয়। মৃণু তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তাই নাকি? বীরত্ব জিনিসটা বুঝি পুরুষদের একচেটে? আমি তোমার মতো কাঁদুনে বীরবালার সঙ্গে তর্ক করতে ভয় পাই, তবে তর্ক না করেও একথা বলতে পারি যে তুমি আমাদের সঙ্গে গেলে আমাদের তোমাকে নিয়েই বিব্রত হয়ে থাকতে হবে। মৃণু, আমরা কিন্তু ইডেন গার্ডেনে বেড়াতে যাচ্ছি না। ইডেন গার্ডেনে বেড়াবার ইচ্ছে আমার একটুও নেই মশাই। ইকুয়াডরে পৌঁছে আমি তোমাদের কাছ থেকে চকলেট কিংবা আইসক্রিম খেতে চাইবো না। নিজের ভার আমি নিজেই বইতে পারবো। তোমরা দয়া করে নিশ্চিন্ত হও। মৃণু সঙ্গে থাকলে আমাদের নিশ্চিন্ত হওয়া যে অসম্ভব, এ কথাটা তাকে কিছুতেই বোঝানো গেল না। বনে জঙ্গলে পাহাড়ে রক্তলোভী শত্রু ও হিংস্র জন্তুদের মধ্যে আমাদের সর্বদাই যে বাস করতে হবে, পদে পদে যুঝতে হবে সাক্ষাৎ মৃত্যু ও নানা অভাবিত বিপদের সঙ্গে। কিন্তু মৃণু এ যাত্রায় কিছুতেই আমাদের সঙ্গ ছাড়ল না। মৃণু যাচ্ছে বলে বিনয়বাবুকেও যেতে হলো। তিনি বলে কয়ে নারাজ রামহরিকেও রাজি করালেন। আমি বললাম, কিন্তু মৃণু ঠাকুরন, তুমি কি শাড়ি পরেই লাল মানুষদের সঙ্গে হাতাহাতি করবে? নিশ্চয়ই নয়। যতদিন ইকুয়াডরে থাকবো শাড়ির নামও আমি মুখে আনবো না। আজকেই দর্জির বাড়ি থেকে কোট প্যান্টের অর্ডার দেব। কি বলো বাবা? আমি হচ্ছি ওল্ড ফুল, আমার মতামতের মূল্য নেই। তুমি যা খুশি করতে পারো। ঘোর কলি উপস্থিত। এবার থেকে দেখি শাড়ি পরে ঘোমটা দিতে হবে পুরুষদেরই। সে কথা মন্দ নয়। ঘোমটার ভেতরে পুরুষদের দাড়িগোপ কেমন মানায় সেটা দেখবার জন্য আমার ভারী লোভ হচ্ছে। দিদিমণি, তোমার খালি দুশো ধারই নও, তোমার বাকি বানগুলো যেন বিষ মাখানো। শালুক চিনেছেন গোপাল ঠাকুর? ওহ, আহ, ওহ, আমি তো লাল মানুষ নই দিদিমণি। আমার গোপনীয় টানাটানি করা কেন? গোপ আর টিকি দেখলেই আমার টান মারবার ইচ্ছে হয়। বাবা, তোমার পায়ে দণ্ডবত। ভগবান এসে পুরুষ গড়তে বসে ভুল করে তোমাকে গড়ে ফেলেছিলেন। যা বলেছ, সেই জন্যই তো আমি পুরুষের ব্রত নিয়ে ভগবানের ভুল শোধরাবার চেষ্টা করছি। রামহরির সাধ্য কি যে মৃণুর সাথে কথা এঁটে ওঠে। আর কেবল রামহরি কেন, মৃণুর সঙ্গে কথা কাটাকাটি করতে গেলে আমাদের কারোর অবস্থায় বিশেষ আরামদায়ক হতো না। এক সন্তান বলে বিনয়বাবু তার মেয়েটিকে সব দিক থেকে যেমন শিক্ষিত করে তুলেছিলেন, তেমনি তাকে স্বাধীনতাও দিয়েছিলেন যথেষ্ট। কলেজে পড়া বাঙালির মেয়ে বলতে মনের মধ্যে যে দুর্বলতার প্রতিমূর্তি ভেসে ওঠে, মৃণু তেমন মেয়ে নয়। তার দীর্ঘ ঋজু দেহখানি শক্তি ও স্বাস্থ্যের সুন্দর। ঠিক দিন 15 পরেই আমাদের যাত্রা শুরু হলো। বিরাট ও অনন্ত এক জলের সাম্রাজ্য। মানুষ তার কোনো অংশের নাম দিয়েছে ভারত সাগর, কোনো অংশের চীন সাগর এবং কোনো অংশের বা প্রশান্ত সাগর। নাম আলাদা আলাদা বটে, কিন্তু চেহারা একই। আকাশের স্থির নীলিমার তলায় কেবল অস্থির নীলিমার গতির উচ্ছ্বাস। দিক চক্রবল পর্যন্ত চিরকাল চলেছে স্থিরতার সঙ্গে এই অস্থিরতার এক অপূর্ব আলাপ। সূর্য দিনের বেলায় এখানে জলেও আগুন জ্বালে, রাত্রে চাঁদ এসে ঢেউয়ে দুলিয়ে দেয় হীরা মানিকের মালা। আমরা সমুদ্র যাত্রা করেছি অনেকবার, কিন্তু মৃণুর পক্ষে এ হচ্ছে একেবারে নতুন অদেখা জগৎ। দিন রাত সে কেবল ডেকের উপরেই থাকতে চায়। কান পেতে জলের গান শোনে, অবাক বিস্ময়ে তার চোখ ছোটে সামুদ্রিক পাখিদের পেছনে পেছনে।
মাঝে মাঝে সবুজ স্বপ্নের মতো ছোট ছোট দ্বীপ আর মিনু শিশুর মতো আনন্দে করতালি দিয়ে বলে ওঠে, দেখো বাবা, দেখো কুমারদা, এ দ্বীপে কারা থাকে জানো? রূপকথার পরীরা। আমি বেশ বুঝতে পারছি। ওর প্রবাল তটে উঠে রোজ রাত্রে মৎস্যনারীরা বিনায় বিনায় বাজায় সমুদ্র রাগিনী। আহা, ওখানে যদি আমাদের বাড়ি হতো। পথে আর কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটল না। যথাসময় গিয়ে নামলাম দক্ষিণ আমেরিকার মাটিতে। এইবার দেখা যাক ভাগ্যদেবী আমাদের সামনে তোলেন কোন দৃশ্যের জবনিকা। কলম্বিয়ার রাজধানী বোগাটো শহর। ট্রাম, ট্যাক্সি, ইলেকট্রিক, থিয়েটার, বায়োস্কোপ, এখানে আধুনিক সভ্যতার কোনো উপকরণেরই অভাব নেই। এখানকার বাসিন্দাও দেখলাম অনেক রকম। খাঁটি লাল মানুষই বেশি, সেই সঙ্গে আছে নিগ্রো ও অন্যান্য মিশ্র জাতি। শেষোক্তদের মধ্যে এক জাতের নাম ম্যাস্টিজো, তাদের দেহে আছে স্প্যানিয়ার্ড ও লাল মানুষের রক্ত। আরেক জাতের লোকের নাম চোলস, তারা ম্যাস্টিজো ও লাল মানুষদের বংশধর। বোগাটো থেকে আমরা চললাম ইকুয়েডরের রাজধানী কুইটো নগরে। মাঝপথে দেখা হলো আরুয়াকো লাল মানুষদের সঙ্গে। তাদের কুঠিরগুলো গোল গোল, এক একটি পরিবার এক এক জোড়া কুটিরে বাস করে। কারণ হচ্ছে অদ্ভুত, এদেশের রীতি অনুসারে স্বামী ও স্ত্রীকে ভিন্ন ভিন্ন ঘরে থাকতে হয় এবং স্বামীর ঘরে স্ত্রী বা স্ত্রীর ঘরে স্বামী প্রবেশ করতে পারে না। আমরা যখন আরুয়াকোদের দেশে গিয়ে হাজির হলাম তখন তাদের পল্লীগুলো ছিল প্রায় জনশূন্য। যাদের দেখলাম তাদের অধিকাংশই নয় বুড়ো, নয় শিশু, নয় পঙ্গু বা রুগ্ন। একজনও জোয়ান বা সক্ষম লোকের সঙ্গে দেখা হলো না। এই প্রসঙ্গে ফিলিপ বাবুকে কিছু জিজ্ঞেস করাতে তিনি বললেন, বৎসরের এই সময়ে আরুয়াকোরা উপাসনা করতে যায় সূর্যনগরীতে। দেশে পড়ে থাকে কেবল অক্ষমরা। আমরা আবার যাত্রা শুরু করলাম। যাত্রাপথের প্রথম থেকেই চোখের সামনে জেগে আছে অ্যান্ডিস মহাপর্বতের ক্রমোন্নত শিখরমালা। এই 4500 মাইলব্যাপী পর্বত প্রথম যেখান থেকে মাথা তুলেছে সেখানে তার উচ্চতা খুব বেশি বা অসাধারণ নয়, কিন্তু ক্রমে ক্রমে তার দীর্ঘতা বেড়ে উঠে অবশেষে হারিয়ে গিয়েছে অনন্ত আকাশের মেঘরাজ্যের ভিতরে। পাহাড়ের পর পাহাড়, যেন তাদের আর শেষই নেই। এ যেন এক বিশাল সোপান শ্রেণী এবং প্রত্যেক পাহাড় হচ্ছে সোপানের এক একটি ধাপ। এমনই ধাপে ধাপে সে উঠে গিয়েছে প্রায় 23,000 ফুট উপরে। ভারতবর্ষে হিমালয় পর্বত অ্যান্ডিসের চেয়ে উঁচু বটে, কিন্তু লম্বা এসে অনেক ছোট, মাত্র 1,500 মাইল। চড়াতেও অ্যান্ডিস বড় সামান্য নয়, স্থানে স্থানে প্রায় 500 মাইল। এক বিরাট পর্বত সাম্রাজ্যের মধ্যে নানা জায়গায় নানান রকম জলবায়ু, আবহাওয়া, কোথাও শীত, কোথাও গ্রীষ্ম, কোথাও বর্ষা, এবং এখানকার দৃশ্য বৈচিত্র্যেরও যেন অন্ত নেই। অ্যান্ডিসের কোনো কোনো স্থানে মরুভূমির মতো নিষ্পাদপ, আবার কোনো কোনো স্থান অপূর্ব শ্যামলতায় সুন্দর। এর কোথাও আছে উত্তপ্ত আগ্নেয়গিরি, আবার কোথাও দেখা যায় চিরতুষারের দিগন্তব্যাপী শুভ্রতা। 9350 ফুট উপরে উঠে আমাদের গম্যস্থান ইকুয়েডরে এসে উপস্থিত হলাম। এর রাজধানীর নাম কুইটো। এখানকার ঠান্ডা আবহাওয়া ভারী ভালো লাগলো। শুনলাম সারা বছরের কোনো সময় এখানে গ্রীষ্মের উৎপাত নেই। চারিদিকের পর্বতমালার স্নেহাশীর্বাদ নিয়ে শহরটি প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত পৃথিবীর খাতায় নিজের নাম লিখিয়ে রেখেছে। স্প্যানিয়ার্ডরা প্রথম যখন লাল মানুষদের কাছ থেকে শহরটি কেড়ে নেয় তখনও কুইটো প্রাচীন বলে গণ্য ছিল। কুইটোর মাথার উপর দাঁড়িয়ে আছে 15,910 ফুট উঁচু আগ্নেয় পর্বত। স্থানীয় লোকেরা তাকে পিচিঞ্চা বা ফুটন্ত গিরি বলে ডাকে।
1575 খ্রিস্টাব্দে সে হঠাৎ অগ্নি উদ্ধার করে গরম নুড়ি ও ছাই ঢেলে গোটা কুইটো শহরকে কবর দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেদিন থেকে আজ পর্যন্ত সে আর আগুন নিয়ে এমন সাংঘাতিক খেলা করেনি। ইকুয়াডর রাজ্য শাসিত হয় প্রজাতন্ত্রের দ্বারা। এখানকার পাহাড়ের উপর যারা বাস করে তাদের অধিকাংশই হচ্ছে খাঁটি বা ঈষৎ মিশ্রিত জাতের লাল মানুষ। এখানকার পুরুষেরা পঞ্চশ বা উজ্জ্বল রঙের র্যাপার এবং স্ত্রীর লোকেরা পুরু শাল গায়ে দিয়ে বেড়ায়। তারা যেমন ভদ্র তেমনি শান্ত। তাদের পেশা হচ্ছে চাষবাস বা দড়ি তৈরি করা বা পশমি কাপড় বোনা। পৃথিবীর সব দেশেই যে পানামা টুপি বিখ্যাত তা ইকুয়াডরেই প্রস্তুত হয়। পাহাড়ের উপর থেকে কুইটো শহর দেখায় ঠিক ছবির মতো। উজ্জ্বল সূর্যের স্বর্ণকিরণে শহরের লাল ছাদওয়ালা সাদা রঙের বাড়িগুলো ঝকঝক করতে থাকে। শহরের রাজপথ থেকেই চারিধারে 20টি ছোট বড় আগ্নেয় পাহাড়কে দেখা যায়। কুইটো শহর থেকে আর একটি দৃশ্য দেখলাম। পিচিনচা আগ্নেয়গিরি এবং তার ভিতরটা অগ্নিময়, কিন্তু বাইরে থেকে তাকে চেনবার জো নেই, কারণ তার ঊর্ধ্ব দিকে আছে চিরতুষারের শ্বেতপ্রলেপ এবং নিচের দিকটা ঢাকা তৃণ ও বন জঙ্গলের শ্যামলতায়। বরফে ঢাকা অগ্নিপর্বত। আশ্চর্য। কুইটো থেকে বেরিয়েই ফিলিপ সাহেব আমাদের সঙ্গে যাবার জন্য কয়েকজন এদেশি মালবাহী কুলি সংগ্রহ করলেন। কুলিরা কয়েকটি ঘোড়া ও লামার পিঠে মোটা ঘাট তুলে দিয়ে আমাদের পিছনে পিছনে আসতে লাগলো। লামা বলতে তোমরা বুঝবে হয়তো তিব্বতী সন্ন্যাসী, কিন্তু এই লামা তা নয়। এ হচ্ছে উটের ছোটোখাটো সংস্করণ, যদিও এদের পিঠে কুচ থাকে না। লামা হচ্ছে দক্ষিণ আমেরিকারই জন্তু। পাহাড়ের দুর্গম পথে অনায়াসেই তারা ভারী ভারী মাল নিয়ে আনাগোনা করতে পারে। তারপর আমরা অগ্রসর হলাম ম্লাঙ্গানাটি পাহাড়ের দিকে, যার গর্ভে লুকানো আছে সূর্যনগরী ও তার গুপ্তধনের রহস্য। জানি না আমরা তাকে আবিষ্কার করতে পারবো কিনা এবং প্রাণ নিয়ে পথ দিয়ে আবার ফিরতে পারবো কিনা, কিন্তু চিরদিনই আমরা নিরুদ্দেশের যাত্রী। রহস্য সাগরে সাঁতার কাটাই আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ। তাই আগ্রহ ব্যাকুল হৃদয়ে আমরা পদে পদে উঠতে লাগলাম উপরে, উপরে, আরও উপরে, যেখানে মাথার উপর দিয়ে উড়ে যেতে লাগলো কান্ডার জাতীয় বৃহৎ গিরধরার দলে দলে, যেখানে সুদূর থেকে তুষার মুকুট পরা শৈল শিখরদের মৌন আহ্বান ভেসে আসতে লাগলো, আয় আয় রে পথ পাগলের দল, আয়। আমরা এখন ম্লাঙ্গানাটি পাহাড়ের সম্মুখে। এতটা পথ এগিয়ে এসেও আমরা বিপদের ইঙ্গিত পর্যন্ত পাইনি। মাঝপথে বহু লাল মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং আমাদের আর বিশেষ করে মৃণুকে দেখে তাদের চোখগুলো রীতিমতো বিস্ময়চকিত হয়ে উঠেছে বটে, কিন্তু বিস্ময়ের চমক ছাড়া সেসব দৃষ্টিতে আর কোনো ভীতিকর ভাব লক্ষ্য করিনি। তারা তো বিস্মিত হবেই। বাঙালি স্ত্রী পুরুষ তাদের চোখে পড়ল বোধহয় এই প্রথম। কিন্তু আজ একটি গ্রামের ভিতর দিয়ে আস্তে আস্তে একটি ঘটনা ঘটেছে। ঘটনাটি যদিও চমকপ্রদ নয়, তবু ফিলিপ সাহেব যেন কিছু ব্যস্ত হয়ে উঠেছেন। গায়ের পথে গাছের ছায়ায় বসে কয়েকজন লাল মানুষ জটলা করছিল। আমরা তাদের কাছ দিয়ে কথা বলতে বলতে অগ্রসর হচ্ছি। হঠাৎ লাল মানুষদের একজন লাফ মেরে দাঁড়িয়ে উঠল। সে দাঁড়িয়ে উঠতেই কবির ভাষায় মনে পড়ল, পর্বতের চূড়া যেন সহসা প্রকাশ। কি বিশাল মূর্তি তার! লম্বায় সে অন্তত 7 ফুটের কম নয়, কিন্তু তবু তাকে বিশেষ চ্যাঙা বলে মনে হচ্ছিল না, কারণ চওড়ায় তার দেহ এমন আশ্চর্য রকম বৃহৎ যে তুলনায় লোকটার অস্বাভাবিক দীর্ঘতাও সহজে দৃষ্টি আকর্ষণ করে না।
আবার সেই অসাধারণ লম্বা ও চওড়া দেহের অনুপাতে তার মুখখানা হচ্ছে অসম্ভব রকম বড়। তার চোখ দুটো কুতকুতে হলেও অত্যন্ত তীক্ষ্ণ। তাদের দৃষ্টি যেন বিষধর সর্পের মতো। মস্ত নাকটা শিকারী পাখির মতো বাঁকানো। উপরে ঠোঁটের মাঝখানটা কাটা, ফিক দিয়ে বেরিয়ে আসছে বড় বড় হিংস্র ও হলদে দাঁত। মাথায় পালকের টুপি, দেহে রঙিন ঝলমলে পোশাক, পেশি স্ফীত, বলিষ্ঠ, দীর্ঘ ডান হাতে একটা বর্ষা। লোকটা মাটির উপর সশব্দে পা ফেলে আমাদের কাছে এগিয়ে এলো। তাদের দেখেই বাঘার কণ্ঠে ফুটল গর্জন রব। ফিলিপ সবিস্ময় বলে উঠলেন, কালাবাজ! সে বিষম হেরে গলায় হো হো করে হেসে পরিষ্কার ইংরেজিতে বলল, হ্যাঁ, আমি কালাবাজি বটে। মিস্টার ফিলিপ, তুমি এখনো আমাকে ভোলনি দেখছি। তোমার এই পরম সুন্দর চেহারা একবার দেখলে কি জীবনে ভোলা যায়? আমার চেহারা পরম সুন্দর কিনা জানি না, তবে যথার্থ পুরুষ মানুষেরই মতো বটে। আমি তোমাদের মতন অত আদুরে ননির পুতুল নই। তোমাকে ননির পুতুল বলে আমি অভিধানের অপমান করব না, কিন্তু কালাবাজ, তুমি এখানে বসে বসে কি করছো বলো দেখি? তোমার কথার জবাব দেওয়ার আগে জানতে চাই, তুমি এদেশে আবার কেন? বেড়াতে এসেছি। বেড়াতে? এই পাহাড় আর জঙ্গল কি বেড়াবার জায়গা? এই দেখবার জন্য তোমরা এসেছো 7 সমুদ্র 13 নদী পার করে? হ্যাঁ, একবার এদেশ দেখেও তোমার স্বাদ মেটেনি? না। বেশ, তবে বেরিয়ে যাও। বলেই সে হনহন করে আবার গাছতলায় গিয়ে দাঁড়ালো। আমরা আবারও অগ্রসর হলাম। বিমল বলল, মিস্টার ফিলিপ, কে এই লোকটা? লাল মানুষদের একজন সর্দার। আপনি ওকে চেনেন দেখছি। হ্যাঁ, গেলবারে এদেশে এসে ওর সঙ্গে আমার সামান্য পরিচয় হয়েছিল, কিন্তু ওকে আমি ভীষণ ভয় করি। কেন? আমরা এখন যেখানে এসেছি এইটি হচ্ছে সূর্যনগরে যাবার প্রধান পথ। গেলবারেও এখানে দেখেছিলুম। আমার বিশ্বাস কালাবাজ এইখানে বসে পাহারা দেয় যাতে বাইরের কেউ সূর্যনগরের পথ ধরে এগোতে না পারে। তাহলে কালাবাজ আমাদের শত্রু? মিত্র যে নয় সে বিষয়ে সন্দেহ নেই। মৃণু বলল, কালাবাজ? মাগো, নামের ছিরি দেখো, এমন নামও কেউ রাখে? অনেক লাল মানুষের এই নামকরণ হয় বিশেষ বিশেষ জন্তুর নাম অনুসারে। কালাবাজ যখন বলল তার চেহারা পুরুষ মানুষের মতো, তখন আপনার বলা উচিত ছিল যমদূতরাও পুরুষ মানুষ। বাবা, কি চেহারা! হয়তো ওর প্রকৃতিও আকৃতির চেয়ে সুন্দর নয়। আমার মনে দুশ্চিন্তার উদয় হচ্ছে, হয়তো গতবারের মতন এবারেও আমাদের ব্যর্থ হয়ে ফিরতে হবে। বিমলদা, মিস্টার ফিলিপের সঙ্গে কথা বলতে বলতে কালাবাজ কিরকম চোখ বার করে আমার দিকে তাকাচ্ছিল, সেটা তোমরা কেউ লক্ষ্য করেছো কি? পথে বাঙালির মেয়ে হয়তো কেউ কোনোদিন দেখেনি, তাই বোধহয় কালাবাজ ওরকম বিস্মিত হয়ে তাকিয়েছে। না বিমলদা, না, কালাবাজের চোখে যেন আমি বিস্ময় দেখেছি। ওটা তোমার মনের ভ্রম হতেও পারে। বিনয়বাবু তাড়াতাড়ি এগিয়ে এসে মৃণুকে জড়িয়ে ধরে বললেন, মৃণুর ভ্রম হোক আর নাই হোক, আজ থেকে ওকে আমি এক দণ্ড কাজ ছাড়া হতে দেব না। সেদিন সন্ধ্যার কিছু আগে আমরা যেখানে গিয়ে তাঁবু ফেললাম সে জায়গাটি বড় মনোরম। উপরে নীল আকাশ, তলায় সুদূর গিরিশ্রেণীর শুভ্র তুষার রেখা, তারপর পাহাড়ের গায়ে মাখা ধূসর রং, এবং তার নিচে স্নিগ্ধ সবুজশ্রী এবং বিভিন্ন বর্ণমালার উপরে ঝরে ঝরে পড়ছে অস্তগামী সূর্যের রক্তরাগ ঝর্ণা। মৃণু উচ্ছ্বসিত স্বরে বলল, ও বিমলদা, ও কুমারদা, খালি ছবি নয়, এখানে গানও আছে। তোমরা ঝর্ণার কুলুকুলু তাল শুনতে পাচ্ছ? আমি বললাম, শুধু ঝর্ণাটা না মৃণু,
তাকেও দেখতে পাচ্ছি। কই কই কোথায়? বরফের ফাঁকে, ওইখানে। বাহ বাহ, কি চমৎকার! ও যেন সোনালি জলনর্তকী, নাচতে নাচতে নিচে নামছে পৃথিবীর নাট্যশালায়। স্বাদ হচ্ছে ওইখানেই ঘর বেঁধে দিনের পর দিন কাটিয়ে দিই। সন্ধ্যার অন্ধকারে চারিদিক যখন ঝাপসা হয়ে গেল, আমরা তখন তাঁবুর ভিতরে গিয়ে আশ্রয় নিলাম। এখানে তাঁবু খাটানো হয়েছে 3টে। প্রথম তাঁবুতে থাকবো আমি, বিমল, রামহরি আর বাঘা। তারপরে তাঁবুতে বিনয়বাবু আর মৃণু। তারপরে তাঁবুতে মিস্টার ফিলিপ। কুলিরা গেল কাছাকাছি কোনো গ্রামে রাত কাটাতে। রাত 10টার ভেতরেই খাওয়া দাওয়া সেরে সকলে শুয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ বাঘার ঘন ঘন চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। ধর্মর করে উঠে বসে দেখি বিমল তাঁবুর মাঝখানে দাঁড়িয়ে তার বন্দুকটা পরীক্ষা করছে। আমি জেগেছি দেখে সে বলল, কুমার, বাঘা অকারণে চেঁচায় না, শিগগিরই বন্দুক নাও। বিমলদা, কুমারদা, বাঘা চেঁচিয়ে পাড়ামাত করে কেন? কি সর্বনাশ! মৃণু তাঁবুর বাইরে, এসো এসো, শিগগিরই বেরিয়ে এসো। বলেই বিমল তাঁবুর ভিতর থেকে অদৃশ্য হলো। আমিও অবিলম্বে বন্দুক নিয়ে তার পিছনে পিছনে ছুটলাম। বেরিয়ে গিয়ে দেখি ইতিমধ্যে কখন বাইরে এসে রামহরি মৃণুকে জড়িয়ে ধরে টানাটানি আরম্ভ করেছে, আর থেকে থেকে বলছে, আমাকে ছেড়ে দাও রামহরি, ছেড়ে দাও, আমারও হাতে বন্দুক আছে, আমি কারুকে ভয় করি না। মৃণু, এখনই তাঁবুর ভেতরে যাও। তাঁবুর মধ্যে থেকে বিনয়বাবুর ডাক শোনা গেল, মৃণু, মৃণু, তুমি শিগগির তাঁবুর ভেতরে চলে এসো। মৃণু, তোমার বাবাকে আর ভয় দেখিও না, যাও ভেতরে যাও। মৃণু অত্যন্ত অনিচ্ছার সঙ্গে সেখান থেকে চলে গেল। এমন সময় কোটের বোতাম আঁটতে আঁটতে ফিলিপ সাহেব এসে বললেন, ব্যাপার কি মশাই, এত গোলমাল কিসের? বলতে বলতে হঠাৎ আর্তনাদ করে তিনি এক লাফে পিছিয়ে গেলেন। কি হলো মিস্টার ফিলিপ? হলো কি? আমার বুকের উপরে কি একটা যেন এসে লেগেছে। পর মুহূর্তে বিমলের টর্চের আলো গিয়ে পড়ল ফিলিপ সাহেবের বুকের উপরে। তার জামার বুক পকেটে সংলগ্ন হয়ে আছে একটা উজ্জ্বল ইস্পাতের শলাকা। শলাকাটা জামা থেকে বিচ্ছিন্ন করে দেখতে দেখতে ফিলিপ সাহেব বললেন, এই যে দেখছি ব্লো পাইপের তীর। ভাগ্য আমার বুক পকেটে আছে গান মিটারের সিগারেট কেসটা, তাই এই যাত্রা বেঁচে গেলাম। সিগারেটের কেসটা বর্মের মতো কাজ করেছে, ধন্যবাদ ভগবান। ব্লো পাইপ? আমি তো জানতাম ও অস্ত্র ব্যবহার করে বর্নিওর লোকেরা। না, দক্ষিণ আমেরিকাতেও ব্লো পাইপ ব্যবহার আছে। এই শলাকা বিষাক্ত, আহত হলে রক্ষা নেই। নিশ্চয় এখানে শত্রুর আবির্ভাব হয়েছে, যে আবার অস্ত্র ছুটতে পারে। আসুন, এই বড় পাথরখানার আড়ালে গিয়ে আমরা আশ্রয় নিই। পাথরের আড়ালে গা ঢাকা দিয়ে চারিদিকে দৃষ্টিপাত করলাম। চাঁদ তখন পশ্চিম আকাশে। তার আলোর উজ্জ্বলতা কমে এলেও চারিদিক দেখা যাচ্ছিল অস্পষ্টভাবে। পিছনে চাঁদ দিয়ে ডান দিকের পাহাড় ও অরণ্য স্থির হয়ে দাঁড়িয়ে আছে যেন কালিমাখা চিত্র। সেদিকে জনপ্রাণীর সাড়া নেই। বাদিকের অরণ্য চারিদিকে আলোয় ঝিলমিল করছে, সেদিকেও কেউ নেই। কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। আচম্বিতে ডান দিকের অন্ধকার ফুঁড়ে একে একে বেরিয়ে আসতে লাগলো মূর্তির পর মূর্তি। ক্রমে সংখ্যায় হলো তারা 30-35 জন। তাদের সর্বাগ্রে যে মূর্তিটা রয়েছে তার বিরাট আকার দেখেই অনুমান করতে পারলাম সে হচ্ছে কালাবাজ স্বয়ং। বিমল বলল, মূর্তিগুলো আমাদের দিকেই আসছে, সবাই বন্দুক তোলো, ওরা আরো কাছে আসলেই গুলি ছুড়বে। আমি বন্দুকের লক্ষ্য স্থির করলাম কালাবাজের দিকে। মূর্তিগুলো পায়ে পায়ে খুব কাছে এসে পড়ল। বন্দুকের ঘোড়া টিপি টিপি করছি, এমন সময় মূর্তিগুলো হঠাৎ স্তম্ভিতের মতো দাঁড়িয়ে পড়ল এবং তারপর চোখের পলক ফেলতে না ফেলতেই সবাই চিৎকার করে উঠে প্রাণপণে দৌড় মেরে একই সঙ্গে আবার অন্ধকারে অন্তরালে মিশে গেল। বিমল আমার হাত চেপে ধরে অভিভূত স্বরে বলল, দেখো দেখো কুমার, বাদিকে চেয়ে দেখো। ও কি দৃশ্য!
বাঁদিকের চন্দ্রলোকে কতকটা স্পষ্ট অরণ্য ভেদ করেও বেরিয়ে আসছে মূর্তির পর মূর্তি। ভালো করে দেখা যাচ্ছিল না, তবু এইটুকু বেশ বোঝা যাচ্ছিল যে প্রত্যেক মূর্তিরই কালির মতো কালো এবং প্রত্যেক মূর্তি লম্বা চওড়ায় মানুষের চেয়ে ঢের বড়। তার মাটির উপর দিয়ে চলছে মাতালের মতো টলতে টলতে, এবং তাদের ভাবভঙ্গি সম্পূর্ণ অমানসিক। প্রত্যেক মূর্তি উলঙ্গ। আমার বুক ধড়ফড় করে উঠল। এমন অস্বাভাবিক ও অভাবিত দৃশ্য আর কখনো দেখিনি। কে এরা? পৃথিবীর জীব, না নরকের মূর্তিমান অভিশাপ? বিস্ময় নীরবতার মাঝখানে সর্বপ্রথম কথা বলল বিমল। সে ফিলিপের কাঁধের উপরে হাত রেখে ঠেলা মেরে বলল, মিস্টার ফিলিপ, কে ওরা? ওরা কি পৃথিবীর মানুষ? আমি তো কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে মৃণু আবার কখন ছুটে বেরিয়ে এসেছে এবং তার পিছনে পিছনে বিনয়বাবুও। মৃণু রাজি নয়, তিনি তাকে জোর করে টানতে টানতে আবার তাঁবুর মধ্যে নিয়ে গেলেন। কিন্তু সেই বিভীষণ মূর্তিগুলো একবারও আমাদের দিকে ফিরে তাকালো না। দেখলে মনে হয় আমাদের অস্তিত্ব সম্বন্ধে তারা যেন সম্পূর্ণ অচেতন। কয়েক মুহূর্ত তারা পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর অদ্ভুত ভঙ্গিতে আবার একসঙ্গে অগ্রসর হলো। রামহরি আর্তস্বরে বলে উঠল, এই গো, ভূতগুলো এবার আমাদের ঘাড় ভাঙতে আসছে। না, ওরা যাচ্ছে ঝর্ণার দিকে। ওরা বোধহয় আমাদের দেখতেই পায়নি। চলতে চলতে এলোমেলো পায়ে এগিয়ে যাচ্ছে। মানুষরা তো ওইভাবে চলে না। দেখতে দেখতে মূর্তিগুলো ঝর্ণার কাছে গিয়ে মোড় ফিরে বনের ভিতরে অদৃশ্য হয়ে গেল। খানিকক্ষণ আবার চুপচাপ। বাতাস নিশার, অরণ্য নীরব। শোনা যায় খালি নিবিড় গুঞ্জন গান, দেখা যায় তার জলের ধারায় চাঁদের আলোর ফুলঝুরি। তারপরেই আচম্বিতে ভয়াবহ প্রাণ কাঁপানো আর্তনাদের ঐক্যতান জেগে উঠে সেই স্তব্ধ নিশীথের দিকে দিকে ছড়িয়ে পড়ল। ভাষায় তার বর্ণনা দেওয়া অসম্ভব। একজন নয়, দুজন নয়, যেন অনেক লোক একসঙ্গে সভয়ে বা মৃত্যু যন্ত্রণায় চিৎকার করে কেঁদে উঠল। বনের ভিতরে ভীষণ একটা হুটোপুটির শব্দ শোনা যেতে লাগলো, এবং এটাও লক্ষ্য করলাম যে 3-4টে বড় বড় গাছ সশব্দে দুলে দুলে উঠছে। রামহরি মাটির উপরে উবুড় হয়ে বসে পড়ল। ফিলিপ আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন। বিনয়বাবু তাঁবুর ভিতর থেকে তারস্বরে চিৎকার করে বারবার আমাদের ডাকতে লাগলেন, রামহরি, তুমি তাঁবুর ভিতরে যাও। বিনয়বাবুকে গোলমাল করতে মানা করো। আমাদের এখন এখানেই দাঁড়িয়ে পাহারা দিতে হবে। অরণ্য আবার শব্দহীন। নিঝুম রাত নিয়েছে যেন সমাধির মনোব্রত। প্রায় 6-7 মিনিট কেটে গেল, কিন্তু আর কোনো বিভীষিকারই সাড়া পাওয়া গেল না। এই চন্দ্রকাজ্জ্বল অরণ্যের শ্যামল যবনিকার উপরে এই মাত্র যেন কোনো বিয়োগাস্তের দৃশ্যের অভিনয় হয়ে গেল। অবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সে কথাই ভাবতে লাগলাম। এতক্ষণ পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিলিপ বললেন, বিমলবাবু, এই অঞ্চলে যা জানবার কথা সমস্তই আমি সংগ্রহ করেছিলাম, কিন্তু এইমাত্র যে কিম্ভূত কিমাকার মূর্তিমালা দেখলাম, ওদের কোনো কথাই তো আমার নোটবুকে লেখা নেই। ওদের রহস্য আমি কিছুই জানি না বটে। তবে এটা বেশ বুঝতে পারছি যে এখানকার লাল মানুষেরা ওদের জানে আর জমের মতো ভয় করে, তাই আমাদের আক্রমণ করতে এসে ওদের দেখেই ভীরু হরিণের মতো পালিয়ে গেল। কিন্তু পালিয়ে গিয়েও লাল মানুষেরা আত্মরক্ষা করতে পেরেছে বলে মনে হয় না। জঙ্গলের ভেতর থেকে যে আর্তনাদ ভেসে এলো তা আমরা সকলেই শুনেছি। আমার ইচ্ছে হচ্ছে চুপি চুপি গিয়ে একবার জঙ্গলের ভিতরে উকি মেরে আসি। রক্ষা করুন মশাই, আপনার এই ভীষণ ইচ্ছাকে দমন করুন। জঙ্গলের রহস্য জঙ্গলের ভেতরেই চাপা থাক, তা দেখবার ইচ্ছা আমার একটুও নেই। আচ্ছা আচ্ছা, আপাতত আমার ইচ্ছাকে দমন করছি, কিন্তু রাত পোহালেই জঙ্গলের ভেতরে আমাকে যেতেই হবে। কারুর মানা তখন আমি শুনবো না।
আরও ঘণ্টাখানেক আমরা সেখানে দাঁড়িয়ে রইলাম, কিন্তু উল্লেখযোগ্য আর কোনো ঘটনাই ঘটল না। এবং সেজন্য আমি দুঃখিত নই, কারণ অল্পক্ষণের মধ্যেই আমাদের উপর দিয়ে যে সব ঘটনার পর ঘটনা ঘটে গেল, এক রাত্রের পক্ষে তাই যথেষ্ট। তারপরে তাঁবুর ভিতরে গিয়ে ঢুকলাম বটে, কিন্তু মিনু ছাড়া আমাদের প্রত্যেকেরই পালা করে সারা রাত পাহারা দিতে হলো। বাঘা তো সমস্ত রাতটাই জেগে জেগে কাটিয়ে দিল। সে এত উত্তেজিত হয়েছিল যে তার চিৎকার একবারও থামল না। পূর্ব আকাশের উষার প্রথম দীপ্তি ভালো করে ফুটে উঠতে না উঠতেই বিমল আমাকে ধাক্কা মেরে জাগিয়ে দিল। উঠে বসে দেখি বিমল ও ফিলিপ ধরাচুড়ো পড়ে প্রস্তুত। বিমল চুপি চুপি বলল, কুমার ভায়া, বনের ভেতর যেতে চাও তো চটপট তৈরি হয়ে নাও। মৃণু বোধহয় এখনো ঘুমিয়ে ঘুমিয়ে অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখছে। সে জাগলে এখনই যাবার বায়না ধরবে। আমার তৈরি হতে 5 মিনিটের বেশি লাগলো না। তারপর পা টিপে টিপে তাঁবুর ভেতর থেকে 3 জনে বেরিয়ে পড়লাম। প্রভাত এসেছে রূপলি আলো আর পাখির ঝঙ্কার সঙ্গে নিয়ে। গাছের পাতা ঝিলমিল করছে বাতাসের আদর ছোঁয়ায়। দূরে দূরে বরফে মোড়া পাহাড়গুলোকে মনে হচ্ছে যেন চকচকে ইস্পাতের পাথর দিয়ে মোড়া। কোথাও বিভীষিকা বা রহস্যের আভাস নেই। আমরা ঝর্ণার কাছে এসে দাঁড়ালাম। কাল রাতে এইখান থেকেই সেই লাল মানুষদের ও ভীষণ মূর্তিগুলোকে অদৃশ্য হয়ে যেতে দেখেছিলাম। ঝর্ণাটি ঝরে পড়ে বয়ে যাচ্ছে একটি উপত্যকার উপর দিয়ে। ছোট বড় পাথরের উপর তার স্বচ্ছ সঙ্গীতময় জলের গতি দেখলেই মনে পড়ে নৃত্যশীল কালোহাস্য চঞ্চল শিশুকে। ঝর্ণার ধারাটি চওড়া 5 হাতের বেশি হবে না। ঝর্ণার পরেই অগভীর বন, একটি পায়ে চলা পথের রেখা তার ভেতরে প্রবেশ করেছে। সেই পথ ধরে আমরা সাবধানে চারিদিকে নজর রেখে ধীরে ধীরে অগ্রসর হলাম। অরণ্য অগভীর বটে, কিন্তু ছোট নয়। অনেক রকম গাছ রয়েছে এবং এক একটা বড় গাছের উঁচু ডালে বসে আছে সারি সারি ছোট জাতের বানর। তারা আমাদের দিকে বিরক্ত মুখে ভ্যাংচাতে ভ্যাংচাতে কিচির মিচির ভাষায় কথা শোনাতে লাগলো। কিন্তু বনের ভিতরে মিনিট 5 ধরে এগিয়েও সন্দেহজনক কিছুই আবিষ্কার করতে পারলাম না। ফিলিপ বললেন, যাদের খোঁজে আমরা এসেছি তারা বোধহয় এই পথে আসেনি। মিস্টার ফিলিপ, ওটা কি দেখুন দেখি। পথের উপরে পড়েছিল একখানা ভাঙা লাঠির আধখানা। অন্তত প্রথম দৃষ্টিতে তাছাড়া আর কিছুই মনে হলো না। ফিলিপ হেঁট হয়ে লাঠি গাছা তুলে নিলেন। তারপর সেটা ভালো করে পরীক্ষা করতে করতে তার মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, দেখছি এর ভিতরটা ফাঁপা। বিমলবাবু, এটা হচ্ছে একটা ভাঙা ব্লো পাইপ। বিমল লাঠিটা ফিলিপের হাত থেকে নিয়ে বলল, দেখেই বোঝা যায় এটা সদ্য ভাঙা, কিন্তু এটা ভাঙলো কেন? ব্লো পাইপ ব্যবহার করে লাল মানুষরা। হয়তো কাল আমাকে বধ করার জন্য এই ব্লো পাইপটাকেই ব্যবহার করা হয়েছিল। কিন্তু এইটুকু সহজেই আন্দাজ করা যায় যে লাল মানুষেরা নিজেদের অস্ত্র নিজেরাই ভেঙে চুড়ে ফেলে দেয়নি। তাহলে বলতে হয় ব্লো পাইপের এই দুর্দশা হচ্ছে সেই অমানসিক মূর্তিগুলোর হাতেই, যাদের দিকে কাল আমাদের চক্ষু স্থির হয়ে গিয়েছিল। হঠাৎ পাথরের আরেক জায়গায় আমার দৃষ্টি আকর্ষিত হলো। তাড়াতাড়ি বলে উঠলাম, বিমল বিমল বিমল, রক্তের দাগ। বিমল সেখানে হাঁটু করে বসে পড়ল। তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কুমার, এ খালি রক্তের দাগ নয়, এ হচ্ছে রক্তমাখা পায়ের দাগ। আমিও দাগগুলো ভালো করে দেখবার জন্য সাগ্রহে সেইখানে বসে পড়লাম। হ্যাঁ, পায়ের দাগ বটে, কিন্তু আশ্চর্য পায়ের দাগ। মাটির পটে বিবর্ণ রক্তরেখায় আঁকা রয়েছে পায়ের 5-5টা আঙুলের পদতলের চিহ্ন। তা যে কোনো চতুষ্পদ জন্তুর পদচিহ্ন নয় সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু তা মানুষের পদচিহ্ন বলেও মনে হয় না। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে 2 পাশেই বড় বড় গাছের তলায় রয়েছে অনেকগুলো ঝোপঝাপ। প্রত্যেক ঝোপ এত উঁচু যে তার ভিতরে বেশ প্রকাণ্ড জানোয়ার পর্যন্ত লুকিয়ে যেতে পারে। হঠাৎ আমার সন্দেহ হলো,
একটি ঝোপের ফাঁকে বিদ্যুতের মতো চমকে উঠেই মিলিয়ে গেল কৌতূহলে প্রদীপ্ত এক জোড়া চক্ষু। ঝোপটাও যেন একবার দুলে উঠল। চমকে বললাম, মিস্টার ফিলিপ, দেখেছেন কি? এই ঝোপের মধ্যে মানুষের চোখ। ফিলিপ এক লাফ মেরে ঝোপের মধ্যে গিয়ে পড়লেন। 8 মিনিট পরেই বেরিয়ে এসে বললেন, আপনি ভুল দেখেছেন, ঝোপে কেউ নেই। বিমল তখন মাটির উপর হেঁট হয়ে পড়ে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে। সে চেঁচিয়ে ডাক দিল, মিস্টার ফিলিপ, তাড়াতাড়ি এদিকে আসুন। আবার কি ব্যাপার? এখানে আরো অনেক পায়ের দাগ রয়েছে। দাগগুলোর জন্ম যাদের পায়ের তলায়, তারা ঝোপের ওপাশ থেকে বেরিয়ে এদিকে এসেছে। দাগগুলো তো পায়ের নয়, বোধহয় 5-6 জোড়া পা থেকে ওদের উৎপত্তি। কাল আমরাও তো একটি মূর্তিকে দেখিনি কুমার। দেখো, প্রত্যেক পদচিহ্ন রক্তাক্ত, নইলে এখানে এদের অস্তিত্ব আমরা জানতেই পারতাম না। এতগুলো রক্তমাখা পদচিহ্ন! না জানি বনের ভিতরে কাল রাত্রে কি কুরুক্ষেত্র কাণ্ড হয়ে গেছে। মূর্তিগুলো যখন এখানে এসেছিল তখন তাদের পায়ের রক্ত শুকোয়নি, সুতরাং বোঝা যাচ্ছে আমরা ঘটনাস্থলের খুব কাছেই এসে পড়েছি। বিমলের অনুমান মিথ্যে নয়। পায়ের দাগ ধরে আমরা একটা বড় ঝোপের ওপাশে গিয়ে দাঁড়াতেই ভয়ঙ্কর দৃশ্য জেগে উঠল চোখের সামনে। তা দেখবার জন্যে আমরা কেউই প্রস্তুত ছিলাম না। রক্ত, সবখানেই রক্ত। কাল এখানে প্রবাহিত হয়েছিল রক্তের ঢেউ। এখন পাথুরে মাটির উপরে তা শুকিয়ে রয়েছে ভীষণ পুরু প্রলেপের মতো। আর তার উপরে আড়ষ্ট হয়ে এখানে ওখানে পড়ে আছে 7-7টা মানুষের দেহ। কোনো কোনো দেহ একেবারে তালগোল পাকিয়ে গেছে, যেন কোনো মহাবলবান বিপুল বাহুর চাপে এক একটা দেহ মানুষের আকার হারিয়ে পরিণত হয়েছে হাড়গোড় ভাঙা রক্তরাঙা মাংসপিণ্ডে। কারোর দেহ থেকে মুন্ডু এবং কারোর দেহ থেকে হাত বা পা যেন কেবল গায়ের জোরেই ছিঁড়ে ফেলা হয়েছে। প্রত্যেক দেহই লাল মানুষের। ফিলিপ কম্পিত কণ্ঠে বললেন, কোনো দেহেই অস্ত্রের দাগ নেই। যারা এদের আক্রমণ করেছিল নিশ্চয়ই তারা অসুরের মতো শক্তিমান। তারা লড়েছে খালি হাতেই, এদের বধ করেছে বিনা অস্ত্রেই, অথচ এরা সকলেই ছিল সশস্ত্র। বিমল খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, কুমার, ভাগ্যে মৃদু আমাদের সঙ্গে আসেনি, নইলে এ বীভৎস দৃশ্য সে কিছুতেই সহ্য করতে পারত না। আচম্বিতে প্রায় আমাদের কানের কাছেই গুড়ুম শব্দে একটা বন্দুক গর্জন করে উঠল। বিষম চমকে চোখের নিমেষে ফিরে দাঁড়িয়ে দেখি হাত 5-6 তফাতে একটা ঝোপের ভিতর থেকে বেরিয়ে এলো এক ঝলক ধোঁয়ার রেখা। সঙ্গে সঙ্গে আমরা 3 জনে সেই ঝোপটা লক্ষ্য করে বন্দুক তুললাম। যে ঝোপটা ধোঁয়া উদ্গার করল, বন্দুকের লক্ষ্য তার দিকে স্থির করে ঘোড়ার টিপি আর কি। এমন সময় হঠাৎ নারী কণ্ঠে চিৎকার শুনলাম, বিমলদা, কুমারদা, বা রে, তোমরা ভর্মি হত্যা করতে চাও নাকি? সঙ্গে সঙ্গে ঝোপ ভেদ করে দাঁড়িয়ে উঠল বন্দুকধারিণী মৃণু। আমাদের হাতের বন্দুক রইল হাতে। সকলেই দারুণ বিস্ময় হতবুদ্ধি। সর্বপ্রথম কথা বললেন মিস্টার ফিলিপ। 2 পা এগিয়েই জিজ্ঞাসা করলেন, এ কি কাণ্ড, আপনিও এখানে? ওহো, কেমন জব্দ, কেমন মজা, কেমন জব্দ, কেমন মজা। তার মানে? বন্দুক ছুড়ে কেমন ভয় দেখিয়েছি। তোমরা হচ্ছ মহা মহা বীর পুরুষ, তুচ্ছ একটা বন্দুকের শব্দেই এত ভয়? তাহলে ঝোপের ভেতর লুকিয়েছিলে তুমি? তা নয় তো আবার কে। তোমরা ভেবেছিলে আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে আসতে পেরেছ। মোটেই নয় দাদা গো, মোটেই নয়। আমাকে এত কাঁচা মেয়ে পাওনি। তোমরা যে আমাকে ফাঁকি দেবার চেষ্টা করবে সেটা আমি আগে থেকেই জানতাম। তাঁবুর পর্দার ফাঁকে আমার একজোড়া চোখ ছিল দস্তুর মতো সজাগ, তাই তো যথাসময়ে লুকিয়ে তোমাদের পিছু নিতে পেরেছি। তোমার বাবা বাধা দিলেন না? নাক যখন ডাকে মানুষ তখন কারুকেই বাধা দিতে পারে না। বাবা বোধহয় এখনো জাগেননি। মৃণু, তুমি অত্যন্ত অন্যায় কাজ করেছো। ধুত, অন্যায় স্বীকার করতে আমি রাজি নই।
কেন তোমরা আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে এসেছো? কেন তুমি বললে যে এখানকার রক্তারক্তি কাণ্ড দেখে আমি সহ্য করতে পারবো না? তাই তো আমার রাগ হলো। আর তোমাদের সহ্য শক্তি পরীক্ষা করবার জন্য তাই তো দিলাম দুম দুম করে বন্দুকটা ছুঁড়ে। কিন্তু আমরাও যদি বন্দুক ছুড়তাম তখন? আমি নইকো বোকা, নইকো বোকা, নইকো বোকা মেয়ে, মরতে হেতায় আসিনি কো হঠাৎ গুলি খেয়ে। বন্দুক ছোড়বার ভাগ তোমাদের দেব কেন মশাই? থামো থামো, তুমি যে কথায় কথায় ছড়া বাঁধতে পারো তা আমি জানি, কিন্তু এটা ছড়া বাঁধার আর মস্করা করার জায়গা নয়, এটা মৃত্যুর লীলাক্ষেত্র। বিমলকে আরও বেশি চটাবার জন্য মিনু আরও বেশি হাত মুখ নেড়ে বলল, মৃত্যু আমার ভৃত্য দাদা নিত্য হুকুম মানে, তাই তো গাথি ছড়ার মালা ভয় ডর নেই প্রাণ। বিমল বোধহয় তাকে ধমক দিতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় খুব কাছ থেকে ক্রন্দন স্বরে অজ্ঞাত ভাষায় কে চেঁচিয়ে উঠল। কে 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 তো কথা বলে? লাল মানুষের ভাষায় কে বলছে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। বিমল এগোতে এগোতে বলল, শব্দ আসছে ওই ঝোপটার ভেতর থেকে। ঝোপের মধ্যে ঢুকে দেখি আর একজন লাল মানুষ সেখানে চিত হয়ে পড়ে আছে। তার মাথায় মুখে সর্বাঙ্গে রক্তের রেখা। অত্যন্ত হাঁপাতে হাঁপাতে সে কাতর স্বরে চিৎকার করছে। ফিলিপ তার দেহ স্পর্শ করা মাত্র সে শিউরে উঠে চোখ মেলে তাকালো। কি আতঙ্ক মাখা তার সেই চাহনি! কিন্তু আমাদের দেখে সে যেন কতটা আশ্বস্ত হলো। সকতরের নিজের ভাষায় কি বলল বুঝতে পারলাম না, কিন্তু ফিলিপ এদেশি ভাষা জানতেন। পরে শুনেছিলাম তাদের কথাবার্তা হলো এইভাবে। ফিলিপ জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? একটি নাইক, একটি নাইক। কে তোমার এমন দশা করেছে? প্রেত মানুষ, প্রেত মানুষ। প্রেত মানুষ? সে আবার কি? তারা পাহাড়ের গুহায় থাকে। জন্ম তাদের রাতের অন্ধকারে। তাদের চোখে আছে আগুন, হাতে আছে দানবের শক্তি, আর বুকে আছে অমানুষী হিংসা। ছায়ার মতো নিঃশব্দে তারা কখন আসে আর কখন অদৃশ্য হয় কেউ জানতে পারে না। কাল আমরা তাদেরই কবলে পড়েছিলাম। তোমরা কাল এখানে কি করতে এসেছিলে? ও কথার জবাব আমি দিতে পারবো না। কেন? ইনকার হুকুম। ইনকা? ইনকা মানে তো রাজা। তোমাদের শেষ ইনকা আটাভায়াল্লা মারা পড়েছেন 400 বছর আগে। তারপর আর কোনো ইনকার নাম তো শুনিনি। বিদেশি, তোমরা আমাদের কথা কতটুকু জানো? আমাদের ইনকার সিংহাসন কোনোদিন খালি হয়নি। আজও ইনকার রাজধানী আছে সূর্যনগরে। তোমার ইনকার নাম কি? মহামহিম সিন্টে রোকা। তিনিও কি কাল তোমাদের সঙ্গে এসেছিলেন? না, সূর্যনগরের বাইরে তিনি কোনোদিন আসেন না। আমরা এসেছি কালা বাজের সঙ্গে, কিন্তু এখন এখন আর আমার কথা বলার শক্তি নেই। তেষ্টায় তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। আগে আগে আমায় জল দাও, জল দাও। ফিলিপের ওষ্ঠ ধরে ফুটে উঠল কঠিন হাসি। তিনি বললেন, একটি নাইক, তুমি যে আমাদের পরম শত্রু সে কথা আমরা জানি। আমাদের অনিষ্ট করবার জন্য কাল তোমরা এসেছিলে, তাই ভগবান তোমাদের শাস্তি দিয়েছেন। আমাদের কাছে জল চাইতে তোমার লজ্জা হচ্ছে না? বেশ বেশ বুঝতে পারছি। আমি আর বেশিক্ষণ বাঁচব না। আমার মাথা ফেটে গেছে, বুকে বিষম চোট লেগেছে, হাত আর পাও ভেঙে গিয়েছে।
আমি তোমাদের শত্রু হলেও এই শেষ মুহূর্তেও কি তোমরা আমাকে দয়া করবে না? ফিলিপ কোনো জবাব দিল না। সেইখানে হাঁটু গেড়ে বসে পড়লেন। তারপর কিছুক্ষণ ধরে আহত ব্যক্তিকে পরীক্ষা করে বললেন, দেখো একটি নায়ক, আমি হচ্ছি পাশ করা ডাক্তার। আমি যদি তোমার ভার নিই তাহলে তোমাকে বাঁচাতে পারবো বলেই বিশ্বাস করি, কিন্তু তোমার মতো শত্রুকে বাঁচিয়ে আমার কি লাভ? বিদেশি, আমি প্রতিজ্ঞা করছি, যদি আমার প্রাণ রক্ষা করতে পারো তাহলে আমি চিরদিন তোমাদের বন্ধু হয়ে থাকবো। আমার এখন মরতে ইচ্ছা নেই। বাড়িতে আমার বুড়ো মা বাবা আছে, আর আছে আমার ছেলে মেয়ে বউ। আমাকে বাঁচাও বিদেশি, আমি তোমাদের বন্ধু। আমাদের কাছে তোমার বন্ধুত্বের কোনোই মূল্য নেই। মিস্টার ফিলিপ, আপনি যে এত নিষ্ঠুর তা আমি জানতাম না। তার দিকে মুখ ফিরিয়েই ফিলিপ একটু হাসলেন মাত্র। বিদেশি, যদি বলি আমার বন্ধুত্ব মূল্যবান। কেন? তোমরা সূর্যনগরে যেতে চাও? সেরকম ইচ্ছাই তো করেছি। কিন্তু তোমরা কি সেখানে যাবার পথ জানো? জানি না, আসল পথের সন্ধান তোমরা জানো না। তোমরা যে পথে খবর রাখো সে পথ ধরে কোনো দিন কেউ সূর্যনগর পর্যন্ত গিয়ে পৌঁছতে পারবে না। কেন? সে পথের উপর লুকিয়ে পাহারা দেয় হাজার হাজার প্রহরী। এই পথের প্রতীক হয়ে আজ পর্যন্ত কত বিদেশি পরলোকে গিয়ে হাজির হয়েছে তার হিসেব কেউ রাখে না। কাল যদি প্রেত মানুষেরা এসে না পড়তো তাহলে তোমরাও কেউ প্রাণে বাঁচতে না। তাই নাকি? তারপর? সূর্যনগরে যাবার আরেকটি গুপ্ত পথ আছে। আজ পর্যন্ত কোনো বিদেশি তার খবর পায়নি। সে পথ দুর্গম বটে, কিন্তু আর সব দিক দিয়েই নিরাপদ। তুমি যদি আমার প্রাণ বাঁচাও, আমি তোমার কাছে সেই পথের সন্ধান দিতে পারি। ফিলিপের দুই চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি হাসতে হাসতে বললেন, একটি নায়ক, তোমার প্রস্তাবে আমি রাজি। তাহলে আমাকে আগে জল দাও। বিমলবাবু, ঝর্ণা এখান থেকে বেশি দূরে নয়, আপনারা কেউ গিয়ে একটু জল নিয়ে আসুন। বিদেশি, প্রাণের মায়া, বড় মায়া। আমার এই অবস্থায় তোমরা যদি আমাকে এই বনের ভেতর ফেলে রেখে যাও তাহলে আমার মৃত্যু নিশ্চিত। কিন্তু এমন কুকুরের মতন মরতে আমি পারবো না। তাই প্রাণের মায়ায় আমাকে বিশ্বাসঘাতকতা করতে হবে। তুমি আবার কি বিশ্বাসঘাতকতা করবে? বিশ্বাসঘাতকতা নয় বিদেশি, তোমরা এসে আমাদের দেশ কেড়ে নিয়েছো, স্বাধীনতা হরণ করেছো, আমাদের করে রেখেছো গরু বেড়ার মতো। তোমাদের কাছ থেকে সরে এসে বিজন পর্বতের কোলে গহন বনের ভিতরে আমরা একটা ছোট স্বপ্নপুরী রচনা করেছি। সেইখানে লুকিয়ে
লুকিয়ে বসে মাঝে মাঝে আমরা কল্পনায় ভবিষ্যতের স্বর্গকে দেখবার চেষ্টা করি, কিন্তু সে সুখেও তোমরা আমাদের বঞ্চিত করতে চাও। তোমরা আমার দেশের শত্রু। তোমাদের কাছে আমাদের স্বপ্ন স্বর্গের পথের সন্ধান দেওয়া কি বিশ্বাসঘাতকতা নয়? কিন্তু কি করব, উপায় নেই। প্রাণের মায়া, বড় মায়া। তাই প্রাণের মায়ায় আমাকে বিশ্বাসঘাতকতা করতেই হবে। হঠাৎ দূর থেকে একটা বন্দুকের গর্জন শোনা গেল। আরে আবার বন্দুক ছড়ে কে? মিনু বোধহয় পাখিদের সঙ্গে যুদ্ধ করছে। ও কি ব্যাপার? প্রেত মানুষ। আমিও বিমল প্রাণপণে ঝর্ণার দিকে ছুটে চললাম। বিমল দৌড়াতে বলল, মৃণুকে একলা ছেড়ে দিয়ে ভালো করিনি কুমার, একদম ভালো করিনি। খানিক পরেই ঝর্ণার কাছে এসে পড়লাম, কিন্তু সেখানে মৃণু নেই। ঝর্ণার পাশে পড়ে আছে শুধু তার বন্দুকটা। চিৎকার করে ডাকলাম, মৃণু, মৃণু, মৃণু! কিন্তু মৃণুর আর কোনো সারা শব্দই পাওয়া গেল না। উদ্ভ্রান্তের মতো চারিদিকে ছুটোছুটি করতে লাগলাম, উপত্যকার এখানে ওখানে, বনের ঝোপে ঝোপে, তবে মৃণুর দেখা নেই। বিমল চেঁচিয়ে বলল, মৃণু, তুমি কি আমাদের ভয় দেখাবার জন্য লুকিয়ে আছো? এখন দুষ্টুমি করো না মৃণু, সাড়া দাও, বেরিয়ে এসো মৃণু। বিজন বন পাহাড়ের ভিতর থেকে মৃণুর বদলে সাড়া দিল কেবল প্রতিধ্বনি। হতবম্বের মতো দুজনে এক জায়গায় দাঁড়িয়ে আছি। এমন সময় পিছনে জাগলো হাহারবে পৈশাচিক অট্টহাসি। সচমকেই ফিরে দেখলাম কালাবাজের বিপুল মূর্তি। কেবল সে নয়, তার সঙ্গে রয়েছে আরও ৮-১০টা মূর্তি, প্রত্যেকটার হাতে এক একটা বন্দুক। আমরাও চোখের পলক ফেলতে না ফেলতেই বন্দুক তুললাম। কালাবাজ কর্কশ কণ্ঠে ইংরেজিতে বলল, আমাদের সঙ্গে লড়বার চেষ্টা করো না, পেছন দিকে তাকিয়ে দেখো একবার। ইতিমধ্যে আমাদের পেছনের দিকেও আবির্ভূত হয়েছে আরও একদল বন্দুকধারী লাল মানুষ। শুনছিলেন সূর্যনগরীর গুপ্তধন প্রথম পর্ব। গল্পের পরবর্তী এবং শেষ অংশ আগামী পর্বে। গল্প পাঠ, সাউন্ড ডিজাইন, অডিও রূপান্তর এবং কুমারের চরিত্রে শুভদীপ, ফিলিপ এবং কালাবাজের চরিত্রে শৈবাল, বিনয়বাবু রুদ্রনীল, মৃণুর চরিত্রে অঙ্কিতা, রামহরি সংগ্রাম, একটি নায়িকের চরিত্রে অর্ণব। গল্পের সূত্রধর, পর্ব পরিচালনা এবং বিমলের চরিত্রে আমি প্রিয়াংশু। আমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন শ্রোতা হলে সাবস্ক্রাইব করুন এবং হতে থাকুন গল্পতেই জব্দ।